তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই জিনিসটা তোমরা আশা করছি বুঝে গেছো থাম্বনেল দেখে অথবা ডিসক্রিপশন দেখে। তো আজকে কম্পিউটার সম্পর্কে আমরা ডিটেলসে জানবো যে কম্পিউটার কী, কম্পিউটারের ভাগ কটা, কম্পিউটার সাহায্যে আমরা কী কী কাজ করতে পারি, কম্পিউটারে কটি অংশ রয়েছে বা পার্টস রয়েছে, কোনটাকে সফটওয়্যার বলা হয় আর কোনটাকে হার্ডওয়্যার বলা হয়, এই সমস্ত কিছু সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ডিটেলসে। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হিন্দিতে লেখা রয়েছে, হিন্দিতে আর ইংরেজিতে। তো আমি বাংলাতেও এই হিন্দি আর ইংলিশকে এক্সপ্লেন করব, আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারবে শেষ পর্যন্ত দেখতে গেলে ভিডিওটা। আর যারা হিন্দি লিখতে বা পড়তে জানো তাদের জন্য তো খুবই সুবিধাজনক, আর যারা লিখতে বা পড়তে জানছো না হিন্দি তাদের জন্য এই ভিডিওটা খুব লাভজনক হবে, কারণ আমি बांग्लाते एक्सप्लेन করব। कंप्यूटर से परिचय, देखो प्रथम लिखा रही है कंप्यूटर से परिचय। कंप्यूटर क्या है? कंप्यूटर का इस्तेमाल एक टाइपराइटर की तरह टाइप करने के लिए और कैलकुलेटर की तरह संख्याओं का गुण भाग आदि जैसा हिसाब किताब पढ़ने के लिए किया जा सकता है। कंप्यूटर का इस्तेमाल मौसम की भविष्यवाणी, यातायात नियंत्रित करने, कार्टून फिल्में बनाने आदि जैसे जटिल कामों के लिए भी किया जा सकता है। कंप्यूटर की एक मेमोरी भी होती है जिसमें बहुत सी सूचनाएं यानी इनफरमेशन रखी जा सकती हैं। यानी কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের সূচনা বা ইনফরমেশনস, যেটাকে আমরা তথ্য বলে থাকি, সেই সমস্ত তথ্য কম্পিউটারের মধ্যে রাখা যায়। এমনকি কম্পিউটারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, টাইপরাইটারের মতো এরকম লেখার কাজ, রাইটিংয়ের কাজ, লিখবের কাজ, অথবা যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ক্যালকুলেশনের কাজ কিন্তু আমরা কম্পিউটারের মাধ্যমে করে থাকি। এমনকি সায়েন্টিফিক যে কোনো ক্যালকুলেশনস আমরা কম্পিউটারের মাধ্যমে খুব অতি সহজে করে থাকি। আর এই কম্পিউটারের মধ্যে বিশেষ একটি অংশ থাকে যার নাম হচ্ছে মেমোরি ইউনিট। এই মেমোরি ইউনিটটাও কম্পিউটারের মধ্যে থাকে, যেটা অন্য কোনো যন্ত্রে থাকে না। থাকতে গেলে ওই कंप्यूटर মতো लार्ज मेमोरी থাকে না। तो कम शब्दों में कहा जाए तो कंप्यूटर एक इलेक्ट्रॉनिक्स उदाहरण है। এখানে দেখো লেখা রয়েছে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক নয়, ইলেকট্রনিক্স ডিভাইস। এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো সাধারণত ইলেকট্রিক থেকে ছোট হয় কিন্তু কাজে খুব বড় হয়। तो इलेक्ट्रॉनिक्स डिवाइस है जो डाटा को ज़रूरी परिणाम देने के लिए सीकर स्टोर और प्रोसेस कर सकता है। कंप्यूटर के बुनियादी भाग, तो कंप्यूटर बुनियादी भाग यानी कंप्यूटर अंश जेटा बोललाम। तो कंप्यूटर अंश, कंप्यूटर से बहुत से भाग होते हैं जो एक टीम की तरह एक साथ मिलाकर काम करते हैं। इनमें से कुछ भाग कंप्यूटर के काम करने के लिए ज़रूरी है, जबकि बाकी कंप्यूटर पर काम करने को और असरदार बना देता है। कंप्यूटर के भागों को दिखाया गया है। कंप्यूटर के भाग को 4 भाग में वर्गीकृत किया गया है। यानी कंप्यूटर भाग, पहले कंप्यूटर के साधारणत 4টি ভাগ করা হয়েছে। कंप्यूटर পুরো সিস্টেমকে 4টি ভাগ করা হয়েছে। 1 নম্বর মনিটর, কিবোর্ড, সরি এখানে ভাগের কথা বলা হয়নি, মাফ করবে, এখানে ভাগের কথা বলা হয়নি। এখানে সাধারণত কম্পিউটারের অংশগুলো, বিভিন্ন ধরনের অংশগুলোর এখানে কথা বলা হয়েছে। তো কম্পিউটার বিভিন্ন অংশের মধ্যে এখানে লেখা রয়েছে, দেখো মনিটর, কিবোর্ড, মাউস অ্যান্ড সিস্টেম ইউনিট। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ইমেজের মধ্যে যে সিস্টেম ইউনিট কোনটাকে বলছে, মনিটর কোনটাকে বলছে, কিবোর্ড মাউস কোনটাকে বলছে, এখানে লেখা রয়েছে। দেখো এটাকে বলছে মাউস, এই যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলছে মাউস। আর সিস্টেম ইউনিট এটাকে বলছে যে বড় করে বক্সের মতো যন্ত্রটা বা মেশিনটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় সিস্টেম ইউনিট। ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, এই যে মনিটরটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ভিডিও বা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। আর এখানে যে টাইপরাইটারটা দেখতে পাচ্ছ যার মাধ্যমে আমরা কম্পিউটারে টাইপ করি বা লিখি সেটাকে বলা হয় कीबोर्ड। तो कंप्यूटर की बुनियादी भाग, कंप्यूटर के फायदे यानी बेनिफिट ऑफ कंप्यूटर, कंप्यूटारेर মধ্যে কী কী সুবিধা রয়েছে। তো কম্পিউটারের মধ্যে কী কী সুবিধা রয়েছে তা আমরা এখান থেকে जानबो। कंप्यूटर को इस्तेमाल करने के मुख्य 2 फायदे हैं। फायदा
और सुविधा कंप्यूटर के व्यवहार करा से समस्त सुविधाগুলি এখানে বলা রয়েছে। দেখো स्पीड गति, कंप्यूटर बहुत तेज़ गति से काम करता है और मनुष्यों की तुलना में बहुत तेज़ है। एक सेकंड से भी कम समय में सैकड़ों गणना कर सकता है। यानी सेकेंडের মধ্যে, ন্যানো সেকেন্ডের মধ্যে बहुत কিছু, অনেক কিছু কাজ করে থাকে। शुद्धता एक्यूरेसी, तेज होने के साथ साथ कंप्यूटर बहुत सटीक गणना करता है। अगर कंप्यूटर को दिया गया डेटा और निर्देश ठीक है तो कंप्यूटर के द्वारा दिए गए नतीजे भी सही होंगे। वैज्ञानिक अपनी गणना के लिए कंप्यूटर का इस्तेमाल करते हैं क्योंकि उन्हें एकदम सटीक नतीजा की ज़रूरत होती है। तो এখানে অ্যাকুরেসি यानी শুদ্ধতা, यानी সঠিক কাজ করা, অ্যাকুরেসি বা শুদ্ধতা এতটাই কম্পিউটারের মধ্যে যে সায়েন্টিফিক ক্যালকুলেশনের কাজে অথবা বিজ্ঞানিকরা এই কম্পিউটারের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে কাজ করে। इंटेलिजेंट यानी परिश्रमी, तो मनुष्य एक ही काम को बार बार करते हुए और थक जाता है। तो मनुष्य एक काम बार बार करने से वो थक जाता है। यानी মানুষ একটা কাজকে যখন বারবার কোনো মানুষকে করতে দেবে তখন তাকে ভালো লাগবে না করতে, लेकिन कंप्यूटर ना तो कभी थकता है और ना ही कभी ओझिल होता है, यानी थकता है भले ही उसे वो काम कई बार करना पड़े। एक ही काम को कई घंटे तक उन्होंने सही तरीके से कर सकता है। उदाहरण के लिए कोई भी स्कूल कंप्यूटर का इस्तेमाल अपने एनुअल डे उत्सव के नियंत्रण पत्र छपने के लिए कर सकता है। कंप्यूटर हर एक नियंत्रण को छपने के लिए समान समय लेता है और अंत तक एक जैसी गुणवत्ता बनाए रखते हैं। स्टोरेज यानी भंडारण, कंप्यूटर भविष्य के लिए सूचना यानी इंफॉर्मेशन की एक बड़ी मात्रा स्टोर कर सकता है। उदाहरण के लिए किसी स्कूल में छात्रों के बारे में वितरण, उनके नाम, पते आदि कंप्यूटर में स्टोर किए जाते हैं। जानकारी को भविष्य में जब ज़रूरत हो तो कंप्यूटर से प्राप्त किया जा सकता है। যে কোনো স্কুলে কোনো ছাত্রের ইনফরমেশন সে কখন পাস আউট হচ্ছে, সে রেজাল্ট কতটা কী পেয়েছে, তার অ্যাড্রেস কী, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু স্কুলে এই कंप्यूटर माध्यमे स्टोरेज करा है। एरपर चले आसी कंप्यूटर सुविधा मध्य संचालन यानी ऑटोमेशन। कंप्यूटर को अपने काम करने के लिए निर्देश देने की ज़रूरत है और ये उस काम को अपने आप पूरा कर लेगा। उदाहरण के लिए स्कूल के एनुअल डे के नियंत्रण पत्रों की 1000 कापी छपने के लिए कंप्यूटर को एक ही बार निर्देश देना पड़ता है, बार बार निर्देश देने की ज़रूरत नहीं होता। लिखा रहे थे देखो कंप्यूटर को एक ही बार निर्देश देने की ज़रूरत है, ना कि 1000 बार। এমনকি তোমরা দেখতে পারো যে স্কুলে যখন কোনো কোশ্চেন ছাপানো হয় তখন কম্পিউটারকে কিন্তু 100টা স্টুডেন্টের জন্য 100টা যদি কোশ্চেন বানানো হয় তাহলে 100 বার কম্পিউটারকে নির্দেশ দিতে হয় না, একবারই কম্পিউটারকে নির্দেশ দিতে হয় 100টা প্রিন্ট করার জন্য অথবা ছাপাবার জন্য। তো কম্পিউটার কতটা সুবিধা এখানে তোমরা বুঝতে পারছো। कंप्यूटर की सीमाएं, लिमिटेशन ऑफ कंप्यूटर, এখানে কম্পিউটারের কিছু কিছু লিমিটেশন यानी অসুবিধার কথা বলা হয়েছে। লিমিটেশন মানে বুঝতে পারছো যে असुविधा बा एर लिमिटटा कत दूर पर्यन्त कंप्यूटर है। तो कंप्यूटर एक मशीन है, ये अपने आप कोई काम नहीं कर सकता। आपको कोई भी सही तरीके से करवाने के लिए कंप्यूटर को सही और स्पष्ट निर्देश देने होंगे। सॉफ्टवेयर प्रोग्राम या सिर्फ प्रोग्राम का संभाल लें। कंप्यूटर सोच नहीं सकता। আমরা তো অনেকেই জানি যে কম্পিউটার কোনো চিন্তা ভাবনা বা থিঙ্কিং করতে পারে না। আর আরেকটা কথা এখানে দেওয়া রয়েছে, দেখো খুব একটা ইম্পর্টেন্ট কথা, কম্পিউটার কিন্তু নিজে থেকে কোনো কাজকর্ম করতে পারে না। भले ही ওকে একবার আমরা নির্দেশ দিই 100টা কপি ছাপার জন্য, কিন্তু কম্পিউটার এই কাজ একবার
কাজটা করতে হয় বা একবার নির্দেশ দিতে হয়, কিন্তু কম্পিউটার এই নির্দেশটা কিন্তু অটোমেটিক সে নিতে পারবে না, কম্পিউটারকে নির্দেশ দিতে হয়। কম্পিউটার নিজে থেকে কোনো কাজ করতে পারে না উইথাউট হিউম্যান বা মানুষ ছাড়া। তো কম্পিউটারকে নির্দেশ দিতে হয় এবং কম্পিউটার সেই নির্দেশ অনুযায়ী কাজ করে। কম্পিউটার সোচ নেই सकता, কম্পিউটার কোনো চিন্তা ভাবনা করতে পারে না, কারণ কম্পিউটারের কোনো নিজস্ব দিমাগ নাই বা মস্তিষ্ক নাই। जो कुछ इससे करने को कहा जाए उससे अलग या कुछ नहीं कर सकता। अगर इसे दिए गए निर्देश पूरे नहीं होंगे या गलत है तो एक गलत नतीजे देंगे या तो फिर देगा। कंप्यूटर का कामकाज, कंप्यूटरेर कामकाज এখানে বলা রেখেছে দেখো। वास्तविक जीवन की ज़्यादातर गतिविधियों में इनपुट प्रोसेसिंग आउटपुट সিদ্ধান্ত का पालन होता है। যদি বলা হয় যে কম্পিউটার তার কাজ কীভাবে সম্পূর্ণ করে বা কমপ্লিট কীভাবে করে, তো একটি কম্পিউটার তার কাজ সম্পূর্ণ করে বা কমপ্লিট করে এই 4টা প্রসেসে। এখানে 3টা প্রসেস দেওয়া রয়েছে দেখো, আর একটা প্রসেস রয়েছে। তো ইনপুট ভার্সেস আউটপুট, ইনপুট প্রসেসিং আউটপুট, এখানে 3টা প্রসেস দেওয়া রয়েছে দেখো, ইনপুট প্রসেস আউটপুট অ্যান্ড লাস্ট কম্পিউটারের আরেকটা তার কাজ সম্পূর্ণ হওয়ার আগে কিন্তু এই কাজটাও করতে হয়, যেটা হচ্ছে স্টোরেজ বা সংরক্ষণ। তো কম্পিউটার তার কাজ এই 4টি ধাপে সম্পূর্ণ করে। ইনপুট প্রসেসিং আউটপুট, 1 নম্বর ইনপুট, 2 নম্বর প্রসেসিং, 3 নম্বর আউটপুট আর 4 নম্বর স্টোরেজ। এই 4টা যখন স্টেপ পার হয়ে গেল তখন কম্পিউটার তার কাজকে সম্পূর্ণ করে দিল অথবা কমপ্লিট করে দিল। तो वास्तविक जीवन के ज़्यादातर गतिविधियों में इनपुट प्रोसेस आउटपुट सिद्धांतों का पालन होता है। इनपुट का महत्व है कंप्यूटर को दिया जाने वाला डेटा या निर्देश। डाटा माने तो बुझते पारछी जे तथ्य बा निर्देश। आउटपुट का मतलब है कंप्यूटर के द्वारा दिए गए नतीजे। प्रोसेस का मतलब है कंप्यूटर के द्वारा आउटपुट पाने के लिए किए जाने वाले काम। नीचे दिए गए उदाहरण को आपको आईपीओ इनपुट प्रोसेसिंग आउटपुट এটা সংক্ষেপে বলা হয় आईपीओ चक्र समझने में मदद करेंगे। वास्तविक जीवन में बहुत साधारण से उदाहरण ले काफ़ी बनाना। इसमें कॉफ़ी पाउडर, पानी, चीनी और दूध जैसे आवश्यक इनपुट हैं। उजाला प्रोसेसेस हैं और कॉफ़ी आउटपुट हैं। तो এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে দেখো, এখানে যে চা বানানোর প্রক্রিয়াকে এরা এক্সাম্পল দিয়েছে বা উদাহরণ দিয়েছে এখানে। তো এখানে বলছে দেখো যে কফির মধ্যে পাউডারটা থাকে সেটাকে ইনপুট বলা হয়, বা চিনি, আমরা একটা চা বানাতে গেলে কী কী প্রয়োজন হয়, আমরা কফি বানাতে গেলে কী কী প্রয়োজন হয়, কফি বানাতে গেলে কফি পাউডার এনে দুধ, পানি আর চিনি। তো এখানে যে একটা আমরা কফি বানাবো তো তার যে প্রাইমারি নিড, সে প্রাইমারি নিডটাকে বলছে ইনপুট। এরকম চিনি, পানি, দুধকে বলছে প্রাইমারি মানে ইনপুট। আর যে আগুনটা উজালা এখানে বলা হয়েছে দেখো, তো আগুনটাকে বলছে প্রসেসিং। আর যে কপিটা তৈরি হবে পুরোটা সেটাকে বলছে आउटपुट। तो एखाने एग्जाम्पलटा देवा रही है। इनपुट देने के लिए इस्तेमाल होने वाले उदाहरण को इनपुट उपकरण कहा जाता है। प्रोसेसिंग में इस्तेमाल होने वाले उदाहरण को प्रोसेसिंग उपकरण यानी प्रोसेसिंग डिवाइस कहते हैं, और आउटपुट देने वाले उपकरण को आउटपुट उदाहरण यानी आउटपुट डिवाइस कहा जाता है। तो ऊपर दिए गए उदाहरण में चूँकि सभी अवयवों को पतीले में डाला गया इसलिए पतीला इनपुट उपकरण है। पतीले में इन सभी अवयवों को उबाला गया इसलिए स्टोव प्रोसेसिंग उपकरण है। आखिर में कॉफ़ी को कप में भराया गया इसलिए कप आउटपुट उपकरण है।
कंप्यूटर भी ऐसे ही इनपुट प्रोसेसिंग आउटपुट यानी आईपीए चक्र होता है। उदाहरण के लिए मान लीजिए आप चाहते हैं कि कंप्यूटर 56 यानी 56 और 45 यानी 45 को गुना कर दें, जैसे साधारण सी गणना करें। आपको पहले इनपुट देना चाहिए, यानी आउटपुट लेने से पहले आपको इनपुट देना पड़ेगा, तभी आउटपुट मिलेगा, यानी कि डाटा और निर्देश। यहाँ पर 56 और 45 डाटा है, गुना करना यानी मल्टीप्लिकेशन करना निर्देश है। इनके बाद इसे दिए गए निर्देश को इस्तेमाल करते हुए डाटा को प्रोसेसिंग करता है और एक नतीजे तक पहुंचता है। इस स्थिति में 56 गुणांक 45 का नतीजा 2520 है, इसीलिए 2520 आउटपुट है। कंप्यूटर में डाटा और निर्देश कीबोर्ड या माउस की मदद से डाली जा सकती है, इसीलिए कीबोर्ड और माउस को इनपुट डिवाइस कहते हैं। सिस्टम यूनिट का इस्तेमाल कर डेटा को प्रोसेस करने के लिए किया जाता है। कोई भी प्रोसेस किया गया डेटा को मॉनिटर पर दिखाई देता है और इस जानकारी को इंफॉर्मेशन यानी प्रिंटर की मदद से कागज को छपा जा सकता है, इसीलिए मॉनिटर और प्रिंटर आउटपुट डिवाइस हैं। तो এখানে বলা হয়েছে, দেখো এখানে সাধারণত একটা ইনপুট প্রসেসিং আউটপুটকে বোঝাবার জন্য এক্সাম্পলটা দেওয়া হয়েছে, একটা গুণ করা কথা বলা হয়েছে। দেখো এখানে 56 আর 45 দুটো নাম্বার দিয়ে দিয়েছে। এই নাম্বার দুটোকে কম্পিউটারকে আমরা যখন গুণ করতে পারি অথবা যোগ করতে বলি, তখন আমাদের কিন্তু ইনপুট হয়ে গেল এই 56 আর 45। আর কম্পিউটারের মধ্যে একটা কিন্তু প্রসেসিং চলে, আউটপুট দেওয়ার আগে আগে কিন্তু কম্পিউটারের মধ্যে একটা প্রসেস হয়, আর এই প্রসেসিংয়ের পর কিন্তু আমরা সেই ইনপুটের আউটপুটটা পাই। আর যে রেজাল্টটা আমরা পাবো, यानी 56 আর 45-এর গুণ যদি আমরা করি তাহলে 2520 পাবো। এই 2520টাকে বলা হয় আউটপুট। আর যখন এই আউটপুটটাকে আমরা কোনো প্রিন্টারের সাহায্যে ছাপিয়ে নেব, তখন সেটাকে বলা হয় ইনফরমেশন। তো আশা করছি তোমরা পুরোটা বুঝতে পারলে। আর যখন আমরা সেভ করব তখন সেটাকে বলা হয় स्टोरेज বা সংরক্ষণ। पिछले भाग में कंप्यूटर का वर्गीकरण इनमें इस्तेमाल होने वाले तकनीक के आधार पर किया गया था। कंप्यूटर का वर्गीकरण उनके प्रदर्शन आकार तथा कीमत के आधार पर भी किया जा सकता है। कंप्यूटर का प्रदर्शन इस बात पर निर्भर करता है कि वो डाटा किस गति से संबंधित करता है। इनकी संरक्षण क्षमता के आधार पर कंप्यूटर को इस प्रकार से वर्गीकृत किया गया है। তো এখানে কম্পিউটারের সাধারণত ভাগ বলা হয়েছে। দেখো টাইপ অফ কম্পিউটার কত ধরনের দেখতে পাওয়া যায়। তো তোমরা যে কোনো বইয়ে কম্পিউটারে যদি টাইপ দেখতে পারো বা ভাগ দেখো, তাহলে তোমরা সাধারণত কোনো কোনো বইয়ে 3টি ভাগ পাবে, তো কোনো কোনো বইয়ে 4টি ভাগ পাবে। তো কিন্তু ज़्यादातर यानी বেশিরভাগ বইয়ে কিন্তু এই 4টি ভাগই দেওয়া থাকে। তো কম্পিউটারের 4টি ভাগ করা হয়। এই কম্পিউটারের গতি কিন্তু কম্পিউটারের ওপর ডিপেন্ড করে যে তুমি কী টাইপের কম্পিউটার কিনছো, অথবা তোমার বাজেটের ওপরও কিছুটা ইম্প্যাক্ট পড়ে। তুমি কী টাইপের কম্পিউটার পাবা, কতটা স্পিডওয়ালা কম্পিউটার পাবা। কিন্তু আমরা দৈনন্দিন জীবনে যে কম্পিউটারটা ব্যবহার করি, সে কম্পিউটারের নাম তোমাদের আশা করছি জানা রয়েছে। যদি জানা না থাকে তাহলে তোমরা আজকে জেনে নিবা। তো আমরা দৈনন্দিন জীবনে যে কম্পিউটার ব্যবহার করে থাকি, সে কম্পিউটার নাম হচ্ছে মাইক্রো কম্পিউটার। এখানে 1 নম্বরে দেওয়া রয়েছে, দেখো প্রথমেই দেওয়া রয়েছে মাইক্রো কম্পিউটার। তো দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত কম্পিউটার ব্যবহার করে থাকি, সে কম্পিউটারগুলোকে বলা হয় মাইক্রো কম্পিউটার। তারপরে দেওয়া রয়েছে দেখো মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার সাধারণত কোনো ফ্যাশন শোতে দেখতে পাওয়া যায়। যে কোনো ফ্যাশন শো অথবা বিভিন্ন ধরনের অফিসে ব্যবহার করা হয় এই মিনি কম্পিউটার। আর মেন ফ্রেম এখানে দেওয়া রয়েছে। দেখো মেন ফ্রেম সাধারণত আমরা বিভিন্ন ধরনের স্টেশনে দেখতে পাই। স্টেশনে অথবা ড্রয়িংয়ের কাজে আমরা সাধারণত মেন ফ্রেম এই কম্পিউটারগুলো দেখতে পাই। আর 4 নম্বর যে কম্পিউটারটা দেওয়া রয়েছে সেটার নাম হচ্ছে
সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো, সবচেয়ে গতিশীল সম্পূর্ণ, যার নাম হচ্ছে সুপার কম্পিউটার 4 নম্বর। তো 4 নম্বর যে কম্পিউটারের নাম, সেটার নাম হচ্ছে সুপার কম্পিউটার। কোনো কোনো বইয়ে আবার হাইব্রিড কম্পিউটারে দেওয়া থাকতে পারে। তো যে মেন ফ্রেম কম্পিউটারটা দেখতে পাচ্ছ, সেই মেন ফ্রেম কম্পিউটারকে কখনো কখনো কেউ হাইব্রিড কম্পিউটারও বলে থাকে। তো তোমরা 4 ধরনের এক্সাম্পল সাধারণত মনে রাখবে, ঠিক আছে? ज़्यादातर বইয়ে এই 4 ধরনের এক্সাম্পলই দেওয়া থাকে। তো সবচেয়ে দামি কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার, আর সবচেয়ে গতিশীল সম্পন্ন কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার সাধারণ কাজের জন্য ব্যবহার করা হয় না, এটা সাধারণত বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়। আর এই সুপার কম্পিউটার সাধারণত গভর্নমেন্ট ইউজ করে থাকে। আর যে মাইক্রো কম্পিউটারটা দেখতে পাচ্ছ, এটা সিম্পল কাজের জন্য বা সাধারণ কাজের জন্য ব্যবহার করা হয়। আর এই মাইক্রো কম্পিউটারটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সবচেয়ে সস্তা আর সবচেয়ে মানে কাজ করার জন্য এই মাইক্রো কম্পিউটারটা যথেষ্ট। তো এখানে লেখা রয়েছে, দেখো ডিটেলসে দেওয়া রয়েছে, প্রত্যেকটা কম্পিউটার সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটা কম্পিউটার সম্পর্কে ডিটেলসে জানার জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। तो माइक्रो कंप्यूटर को पर्सनल कंप्यूटर भी कहा जाता है, यानी शॉर्टकट है कि पीसी वाला है, पीसी বা पर्सनल कंप्यूटर। इनकी संवर्धन गति सीमित होती है, यानी এর যে গতিটা সেটা সীমিত হয়, যে কঠিন কার্য करने के लिए প্রয়োগ किए जाते हैं, কঠিন মানে কঠিন সমস্যার জন্য করা হয়। তো কম্পেয়ার টু সুপার কম্পিউটার মতো সমস্যার জন্য করা হয় না। সুপার কম্পিউটার থেকে যে সমস্ত সমস্যাগুলি সরে থাকে, সেই সমস্ত সমস্যাগুলি সমাধান করার জন্য মাইক্রো কম্পিউটার ব্যবহার করা হয়। এই মুখ্যত डेस्कटॉप पब्लिशिंग, अकाउंटिंग, सांख्यिकी विश्लेषण तथा ग्राफिक्स डिज़ाइन के लिए उपयोग किए जाता है। তো এখানে দেখো কয়েকটা মাইক্রো কম্পিউটার এক্সাম্পল দেওয়া হয়েছে বা উদাহরণ দেওয়া হয়েছে, যেরকম IBM PC, PS2 तथा मैकिन्टोश माइक्रो कंप्यूटर के कुछ उदाहरण हैं। तो पीसी বিভিন্ন প্রকার के होते हैं। এখানে দেখো দেওয়া রয়েছে যে পিসি বিভিন্ন ধরনের হয়, যেমন ডেস্কটপ, ল্যাপটপ বিভিন্ন ধরনের পিসি হয়। আমরা সাধারণত সবচেয়ে বেশি যে পিসিটা ব্যবহার করি, সাধারণত অফিসে এই ডেস্কটপটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, পার্সোনাল কাজের জন্য এই ল্যাপটপটা বেশি ব্যবহার করা হয়। প্যামটপ সাধারণত একটা ট্যাবলেটের মতো, यानी তোমরা যে ট্যাবগুলো দেখে থাকো সাধারণত সেগুলো মতোই এই প্যামটপটা থাকে। मिनी कंप्यूटर সম্পর্কে এখানে লেখা হয়েছে। मिनी कंप्यूटर छोटे तथा सामान्य उपयोग के लिए होते हैं। मिनी कंप्यूटर माइक्रो कंप्यूटर की तुलना में अधिक जटिल कार्यों कर सकते हैं। तो मिनी कंप्यूटर और माइक्रो कंप्यूटर থেকে কিন্তু জটিল কাজ করে থাকে। এর মাধ্যম आकार को संगठन में डेटा प्रोसेसिंग तथा प्रयोगों के परिणामों का विश्लेषण करने के काम में आते हैं। ये उत्पादन प्रक्रिया पर नियंत्रण तथा निरीक्षण के लिए भी काम में आते हैं। पीडीपी 11/42 तथा VAX 11 आदि मिनी कंप्यूटर के कुछ उदाहरण हैं। तो पीडीपी, ভ্যাক্স এই সমস্ত কিছু কিন্তু একটা মিনি কম্পিউটারের এক্সাম্পল। তারপরে চলে আসে মেন ফ্রেম। এখানে তোমরা ইমেজও দেখতে পাচ্ছ, দেখো মিনি কম্পিউটার ইমেজ, मेन फ्रेम कंप्यूटर इमेज। तो मेन फ्रेम कंप्यूटर मिनी कंप्यूटर की तुलना में मेन फ्रेम ज़्यादा शक्तिशाली होता है, और मेन फ्रेम तो आरो शक्तिशाली मिनी कंप्यूटर थे अधिक तेज तथा महंगे होते हैं, किंतु दामटा बेसी है। इनकी संवर्धन गति तेज होती है और इन जटिल प्रकार की कंप्यूटिंग के लिए उपयोगी है। ये बड़ी पैमाने पर डाटा का संरक्षण कर सकता है। वाइड एरिया नेटवर्क, यानी যেটাকে আমরা WWW বলে চিনি, তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, यानी वाइड एरिया नेटवर्क। সাধারণত তোমরা জানো না যে নেটওয়ার্ক কয় প্রকার হয়ে থাকে। তো যেখানে দেওয়া রয়েছে দেখো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটাকে সংক্ষেপে বা শর্টকাটে বলা হয় WAN, WAN में कार्य करते हैं। इस नेटवर्क में उपग्रह के जरिए
संचार के कार्य एक देश से दूसरे देश में होते हैं। IBM 3000 सीरीज तथा इनिवैक 1180 मेनफ्रेम में कुछ उदाहरण हैं। তারপরে চলে আসে সবচেয়ে দামি সবচেয়ে শক্তিশালী কম্পিউটার দিকে, যার নাম হচ্ছে সুপার কম্পিউটার। নামই তোমরা বুঝতে পারছো যে কম্পিউটারটা কী টাইপের কম্পিউটার। तो सुपर कंप्यूटर मेन फ्रेम कंप्यूटर की तुलना में सुपर कंप्यूटर ज़्यादा शक्तिशाली तथा तेज होते हैं। आणि যে তিন ধরনের কম্পিউটারে এর আগে ডিসকাশন করলাম বা আলোচনা করলাম, সেই সমস্ত কম্পিউটার থেকে সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে তেজ বা সবচেয়ে दामी कंप्यूटर होचे सुपर कंप्यूटर। तो ये सबसे महंगे कंप्यूटर भी होते हैं। संसार में करीब 500 सुपर कंप्यूटर हैं। टोटल यानी करीब 500 सुपर कंप्यूटर है। इन कंप्यूटर का उपयोग मौसम की भविष्यवाणी, जीव चिकित्सा वैज्ञानिक गणना तथा एयरक्राफ्ट डिज़ाइन के लिए किया जाता है। इनका उपयोग व्यावसायिक उद्देश्य जैसे ऑटोमोबाइल डिज़ाइन के लिए भी किया जाता है। भारत के पास सुपर कंप्यूटर की एक सीरीज़ है जिसे पैरम कहा जाता है तथा इनका विकास CDAC के द्वारा किया जाता है। तो ভারতে যে সুপার কম্পিউটারগুলি ব্যবহার করে তাকে প্যারাম বলা হয়। ভারতের প্রথম সুপার কম্পিউটার নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে প্যারামই হবে। প্যারাম ভারতের সুপার কম্পিউটার নাম হচ্ছে প্যারাম। আর এই সুপার কম্পিউটার কোন কোন কাজে ব্যবহার করা হয় তা তো তোমরা আশা করছি বুঝে গেলে। এখানে লেখাই রয়েছে, দেখো সুপার কম্পিউটার কোন কোন কাজে ব্যবহার করা হয়। দেখো এখানে মৌসুম की भविष्यवाणी यानी যে আবহাওয়া দপ্তর, সেই আবহাওয়া দপ্তরে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। জৈব চিকিৎসা यानी বিভিন্ন ধরনের চিকিৎসা, डॉक्टरों बड़ो बड़ो चिकित्सा বা वैज्ञानिक क्षेत्र में यूज़ किया जाता है। तो वैज्ञानिक क्षेत्र तो व्यवहार करा है और जीव चिकित्सा क्षेत्रेও এই সুপার কম্পিউটার ব্যবহার করা। এমনকি এয়ারক্রাফট यानी প্লেনে নিয়ন্ত্রণের জন্য এই সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। তো বুঝতে পারছো তোমরা সুপার কম্পিউটার যেরকম দাম সেরকম কাম। কম্পিউটার के भाग इनपुट डिवाइस। তো কম্পিউটারে সাধারণত আমরা দুই ধরনের ভাগ দেখতে পারি। এই দুই ধরনের ভাগ কি? একটা হচ্ছে এই দুই ধরনের ভাগ থেকে কাটা পড়বে সাধারণত কম্পিউটারকে ভাগ। তো আমরা প্রথমে আলোচনা করলাম যে কম্পিউটারের ভাগ যদি বলি यानी কম্পিউটারের অংশ, তাহলে কম্পিউটার এর 4টি অংশ রয়েছে: ইনপুট, প্রসেসিং, আউটপুট অ্যান্ড স্টোরেজ। তো কম্পিউটারের ভাগ সম্পর্কে এখানে বলা হয়েছে, দেখো কম্পিউটারের ভাগ ইনপুট ডিভাইস। মাউস হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কোনগুলো সেটা তো আমি আগে বললাম, তাও আর একবার রিপিট করে দিচ্ছি, তোমরা ভালোভাবে বুঝে নাও বা দেখে নাও যে ইনপুট ডিভাইস কোনটাকে বলা হয়। যে সমস্ত যন্ত্রের মাধ্যমে, এটা নোট করে নাও, দিমাগে গেঁথে নাও ব্র্যান্ডে। ইনপুট ডিভাইস কোনগুলো? যে সমস্ত যন্ত্রের মাধ্যমে আমরা কম্পিউটারকে সাধারণত আদেশ বা নির্দেশ দিয়ে থাকি সেইগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। কী যন্ত্রের সাহায্যে আমরা সাধারণত আদেশ বা নির্দেশ দিয়ে থাকি কম্পিউটারকে আদেশ বা নির্দেশ দিয়ে থাকি সাধারণত আমরা মাউস, কিবোর্ড, জয়স্টিক, লাইট ফ্যান ইত্যাদির সাহায্যে আমরা কম্পিউটারকে আদেশ বা নির্দেশ দিয়ে থাকি। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইনপুট ডিভাইস। দেখো এখানে লেখা রয়েছে মাউস। तो माउस एक इनपुट डिवाइस है। एक सिस्टम यूनिट के साथ एक लंबी तार से जोड़ा जाता है। एक कंप्यूटर पर किसी चीज़ को दिखाने यानी पॉइंट और चुनने यानी चॉइस के लिए इस्तेमाल किया जाता है। माउस को 2 या 3 बटन हो सकते हैं। এখানে দেখো লেখা রয়েছে 3টা বাটন। কিছু জায়গায় 4টা বাটনও লেখা থাকতে পারে মাউসে, তাহলে এটা ভুল হবে না। যে জায়গায় লেখা রয়েছে সেটাই বলে দাও, সেভাবে ঠিক আছে। কোনো জায়গায় এখানে 4টা বাটন লেখা থাকবে। এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে মাউসে কটি বাটন রয়েছে এ নিয়ে। তো যদি কেউ 4টা বাটন বলে, কেউ 3টা বাটন বলে, কেউ যদি 2টো বাটন বলে থাকে তাও ভুল বলছে না, ঠিক আছে, ঠিকই বলছে। কারণ সে যে বই থেকে পড়েছে সেই বইয়ে সাধারণত 2টি লেখা ছিল অথবা 3টি লেখা ছিল। এখানে যেরকম 3টা লেখা আছে, 2 या 3টা, এ কনফার্ম বলতে পারছে না কটা।
आमतौर पर इस्तेमाल होने वाले माउस में दो बटन होते हैं, लेफ्ट और राइट। ज़्यादातर लेफ्ट बटन का इस्तेमाल किया जाता है। सबचेয়ে বেশি আমরা যে মাউসের বাটনটা ব্যবহার করে থাকি সেই বাটনের নাম হচ্ছে লেফট বাটন। यानी মাউসের বাম দিকে যে বাটনটা থাকে সেটাকে বলা হয় লেফট বাটন। আর এই লেফট বাটনটা সবচেয়ে বেশি ব্যবহার করা, এখানে দেখো লেখা রয়েছে লেফট বাটন। আর যখন তোমরা কম্পিউটার চালাবা দেখো এই তীর চিহ্নটা দেখতে পাবে, এই দেখো এখানে আমারও তীর চিহ্ন দেখা যাচ্ছে। তো যে মাউসকে যেদিকে নিয়ে যাবা সেই মনিটরে মধ্যে যে তীর চিহ্নটা দেখতে পাবা সেই যেটাকে বলা হয় মাউস পয়েন্টার, সেই তীর চিহ্নকে বলা হয় মাউস পয়েন্টার। তোমরা মাউসকে যেদিকে নিয়ে যাবা সেই দিকে এই মাউস পয়েন্টারটা যাবে। এই মাউসের सिंबलটাকে বলা হয় माउस पॉइंटर। जब आप माउस को किसी समतल सतह पर चलाते हैं तब उसी तरह एक तीर के निशान यानी एरो को स्क्रीन पर चलते देखेंगे। इस माउस पॉइंटर इस स्क्रीन या तो फिर इस सिंबल या तो फिर एरो के बोलते हैं माउस पॉइंटर। এখানে এটাই লেখা রয়েছে যে মাউস পয়েন্টার কোনটাকে বলে के रूप में जाना जाता है कीबोर्ड। এরপরে চলে আসি আমরা কিবোর্ড দিকে, যেখান থেকে আমরা কম্পিউটারে সাধারণত টাইপ করে থাকি বা লিখে থাকি। तो कीबोर्ड का इस्तेमाल कंप्यूटर में टेक्स्ट टाइप करने के लिए किया जाता है। इसे स्टैंडर्ड इनपुट डिवाइस भी कहते हैं। तो कीबोर्ड के साधारणतः स्टैंडर्ड इनपुट डिवाइस वाला है के रूप में स्टैंडर्ड इनपुट डिवाइस के रूप में भी जाना जाता है। कंप्यूटर का कीबोर्ड टाइपराइटर कीबोर्ड की तरह ही होता है। टाइपराइटर साधारणतः देखिए তোমরা যেখান থেকে আমরা টাইপ করি, लेकिन इनमें कुछ अतिरिक्त कीज होते हैं। आमतौर पर मिलने वाली कीबोर्ड में 104 कीज होते हैं। यानी कीबोर्ड সম্পর্কে আমাদের চ্যানেলে কিন্তু এর আগে ভিডিও বানিয়েছি যে কিবোর্ডে কটি বাটন রয়েছে। এখানে দেখো লেখা রয়েছে যে আমতौर पर কিবোর্ডে সাধারণত 104টা কি থাকে। তো আমি কি বলেছিলাম, আমাদের চ্যানেলে দেখতে পাবো যে কিবোর্ড সম্পর্কে ডিটেলসে বলা হয়েছে যে কিবোর্ডে কটা কি থাকে। একটা কিবোর্ডে আমি বলেছিলাম 104 থেকে 5টা, মিনিমাম 104 থেকে 5টা কি থাকবে। আর ম্যাক্সিমাম যদি বলা হয় একটা কিবোর্ডে কি এর সংখ্যা তাহলে 114 থেকে 15টা থাকতে পারে। তোমরা হতে পারে জিজ্ঞাসা করো কি কোনগুলো। তো কিবোর্ডের মধ্যে যে সমস্ত বাটনগুলি দেখতে পাও তোমরা সেটা 0 থেকে 9 হতে পারে, অথবা A থেকে Z হতে পারে, অথবা অন থেকে F12 হতে পারে। এই সমস্ত একটা বাটনকে বলা হয় কি, कीबोर्डेर की বলা হয়। कीबोर्ड पर विभिन्न प्रकार की कीज होते हैं। এখানে এটা বলা রয়েছে দেখো कीबोर्डে বিভিন্ন प्रकार की कीज होते हैं। तो इस प्रकार है अल्फा न्यूमेरिक की, फंक्शनल की एंड स्पेशल की, कंट्रोल की। तो এখানে বলা রয়েছে দেখো প্রত্যেকটা কিবোর্ডের ভাগ দিয়ে দিয়েছে। দেখো এখানে ডিটেলসে বলে দিয়েছে যে কিবোর্ডের কত ধরনের কি দেখতে পাওয়া যায়। তো अल्फा न्यूमेरिक বলা হয়েছে। देखो अल्फा न्यूमेरिक की কোনগুলো দেখো, इनमें अक्षरों के साथ संख्या भी होते हैं। এখানে अल्फा न्यूमेरिक की মানে अल्फा प्लस নিউমেরিক মানে তো বুঝতে পারছো যে সংখ্যা 0 থেকে 9, বা নিউমেরিক কি যদি শুধু বলো তাহলে 0 থেকে 9, আর যদি বলো অ্যালফাবেট কি তাহলে A থেকে Z। তো এখানে দুটোই বলে দিয়েছে কম্বিনেশন করে अल्फा প্লাস নিউমেরিক। अल्फा নিউমেরিক হচ্ছে A থেকে Z প্লাস সংখ্যা 0 থেকে 9। তো দুটোকে মিলিয়ে বলা হয় अल्फा নিউমেরিক কি। তারপরে বলা হয়েছে এখানে দেখো ফাংশন কি এখানে ফাংশন করে দিয়েছে। ফাংশন কি को कोलन, सेमीकोलन, क्वेश्चन सूचक यानी कोटेशन मार्क, सिंगल कोटेशन मार्क, डबल कोटेशन मार्क, तो ये सभी को बोलते हैं फंक्शनल की। और एक देवा থাকে ফাংশন কি, ফাংশন এটা স্পেলিং হবে FUCTION ফাংশন কি। তো ফাংশন কি সাধারণত হয়ে থাকে F1 থেকে F12 পর্যন্ত যে কিটা থাকে সেটাকে বলা হয় ফাংশন কি। কিবোর্ডে একেবারে ওপরে দেখতে পাবে F1 থেকে F12 পর্যন্ত কি দেওয়া থাকে, টোটাল 12টা কি দেওয়া থাকে যেটাকে বলা হয় ফাংশন কি।
এই দেখো এখানে নিচে দেওয়া রয়েছে, তোমাদের দেখতে পাচ্ছ আশা করছি, নিচে দেওয়া রয়েছে F1 থেকে F12 মানে ফাংশন কি। স্পেশাল কি কোনগুলোকে বলা হয়? স্পেশাল কি সাধারণত বলা হয় যেগুলো স্পেশাল কাজে ব্যবহার করা হয়, যেমন কন্ট্রোল, শিফট, ব্যাকস্পেস, আল্ট, এই সমস্ত কিকে বলা হয় স্পেশাল কি। এই দেখো তোমরা নিচে দেখতে পাবে, এখানে দেখো স্পেশাল কি কোনগুলো। তো এখানে ডিটেলসে দেওয়া রয়েছে স্পেশাল কি, এমনকি তার বিবরণ ডিসক্রিপশন, তার সম্পর্কে সে কী সম্পর্কে বলা হয়েছে, এখানে দেখো তার কাজ, সে কী এর নামও দেওয়া রয়েছে দেখো এখানে। তো স্পেশাল কি কোনগুলো এখানে দেখো ডিটেলসে দেওয়া রয়েছে, তো আমি একবার পড়ে শুনিয়ে দিই তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করে। কন্ট্রোল, এই দেখো কন্ট্রোল লিখা है CTRL कंट्रोल। तो कंट्रोलेর কাজ দেখো এখানে লেখা রয়েছে, তার সম্পর্কে ধারণা, डिस्क्रिप्शन, शॉर्टकट कीज़ तक पहुंचने के लिए अन्य की साथ इस्तेमाल होते हैं। यानी कंट्रोल আমরা সাধারণত कंट्रोल कीকে একাই ব্যবহার করে থাকি না, বা कंट्रोल की কিন্তু একাই একাই কাজ করতে পারে না কম্পিউটারে। এটা আমরা অন্য কোনো কি এর সাথে শর্টকাট এর জন্য ব্যবহার করে থাকি এই कंट्रोल की। আল্ট কি, এরপরে দেওয়া রয়েছে দেখো ALT, আল্ট কি। तो आल्ट की साधारणत हॉट कीज़ तक पहुंचने के लिए अन्य कीज़ के साथ इस्तेमाल होता है। এরপরে দেওয়া রয়েছে দেখো ক্যাপস লক, এই তালার মতো যে লকটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ক্যাপস লক। এটা দেখতে পাবে তোমরা কম্পিউটারের कीबोर्डेर एकेबारे ओपरे देखते पाबे, डान दिके ओपरे देखते पाबे এই ক্যাপস লক की। ये लगातार बड़े अक्षर के लिए इस्तेमाल होते এই ক্যাপস লক की সাধারণত লক করার জন্য ইউজ করা হয়। 1 2 3 4 তোমরা দেখতে পাবে কিবোর্ডে রাইট সাইডে একেবারে। তো এই রাইট সাইডে যে 0 থেকে 9 পর্যন্ত নিউমেরিক কি यानी নাম্বার কি, নাম্বার সংখ্যা লেখা থাকে, এই সমস্ত সংখ্যাকে লক করার জন্য সাধারণত এই নাম্বার লক বা ক্যাপস লক কি ব্যবহার করা হয়। না না, এটা ক্যাপস লক কি ইউজ হচ্ছে সাধারণত लगातार बड़े अक्षर यानी ক্যাপিটাল লেটার এর জন্য ক্যাপস লক কি ব্যবহার করা হয়। মানে আমরা যদি কম্পিউটারে বড় হাতের অক্ষর লিখতে চাই, বড় হাতের লেটার বা ক্যাপিটাল লেটার লিখতে চাই, তাহলে আমরা এই ক্যাপস লক কিটা ব্যবহার করে থাকি। আরেকটা কি থাকে যার নাম হচ্ছে নাম্বার লক। আমরা সাধারণত নাম্বার লক কিটা সাধারণত নাম্বারকে লক করার জন্য, যে কোনো নাম্বার 0 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বারকে লক করার জন্য আমরা সাধারণত নাম্বার লক ব্যবহার করে থাকি। তারপরে এখানে দেওয়া রয়েছে দেখো टैब। तो डॉक्यूमेंट में 2 शब्दों के बीच अधिक स्थान यानी मल्टीपल स्पेस देने के लिए इस्तेमाल होता है ए टैब की। शिफ्ट, जब कैप्स लॉक की काम ना करती है तो बड़े अक्षरों के लिए इस्तेमाल की जाती है ए शिफ्ट बटन। অনেক সময় দেখা গেল যে ক্যাপস লক কি কাজ করে না, এমনি ক্যাপস লক কি যদি না কাজ করে তাহলে বড় হাতের অক্ষর লেখা যাবে না, তখন আমরা এই শিফট কি চেপে কিন্তু বড় হাতের অক্ষর লিখতে পারি। যে সমস্ত অক্ষরগুলো আমরা বড় হাতে লিখবো সেই সমস্ত অক্ষরের সাথে আমরা সাধারণত ক্যাপস লক কিকে প্রেস করে থাকবো। এই ক্যাপস লক কি এর সাহায্যে কিন্তু বড় হাতের অক্ষর লেখা যায়, यानी शिफ्ट की एর সাহায্যে। स्पेस बार खाली जगह डालने के लिए इस्तेमाल किया जाता है, यानी আমরা কোনো শব্দ লিখছি, যেমন কারো নাম লিখছি দেখো कि अब्दुल रहीम है, तो फिर
এবিডি সেন্টারই আমরা লিখবো। ধরো তো এবিডি সেন্টার লেখার জন্য আমরা এবিডি পর কিন্তু সেন্টার লিখবো, মানে কিছুটা জায়গা ফাঁকা করে কিন্তু সেন্টারটা লিখবো। তো এই ফাঁকা করা জায়গাটা ফাঁকা করার জন্য আমরা সাধারণত এই স্পেস বার, কিবোর্ডের সবচেয়ে লম্বা বাটন একেবারে নিচে দেখতে পাবে, কিবোর্ডের সবচেয়ে লম্বা বাটন যাকে বলা হয় স্পেস বার। তো যে কোনো জায়গায় স্পেস করার জন্য বা জায়গা খালি করার জন্য সেই জায়গায় আমরা সাধারণত স্পেস বার ব্যবহার করে থাকি। এরপরে লেখা রয়েছে দেখো হোম, এইচ সাধারণত কিবোর্ডে লেখা থাকবে, অথবা HOME ফুল কমপ্লিট লেখা থাকবে। তো হোম বাটনের সাহায্যে আমরা কী করতে পারি, এখানে লেখা রয়েছে দেখো কার্सर को पंक्ति के शुरुआत में ले जाने के लिए इस्तेमाल किए जाते हैं। হোম বাটনের সাহায্যে আমরা সাধারণত যে কোনো ডকুমেন্টসে একেবারে হোমে চলে যেতে পারে, একেবারে প্রথমে চলে যেতে পারে। এরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা যে নোটটা পড়ছি বা যে নোট সম্পর্কে আমরা ডিসকাশন করছি, এখানে দেখো তোমাদের একটা নোট খুলে রেখেছি। তো এই নোটটার যদি একেবারে আমরা প্রথম দিকে যেতে চাই, মানে শুরুয়াতের দিকে, তাহলে আমরা এখানে যদি হোম প্রেস করি তাহলে কিন্তু আমরা এই ডকুমেন্টটার বা নোটটার কিন্তু একেবারে প্রথম পেজে পৌঁছে যাবো। তোমাদের আমি করে দেখাচ্ছি। দেখো এখানে আমরা হোম প্রেস করছি, কিবোর্ডে হোম বাটন ক্লিক করছি, দেখো একেবারে প্রথম এক পেজে চলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে টোটাল 13টা পেজ রয়েছে। এই কম্পিউটার শেখার জন্য আমরা 13টা পেজ সাধারণত ব্যবহার করছি এখানে। তো এখানে দেখো এটা 6 নাম্বার পেজ চলছে। তো 6 নাম্বার পেজ থেকে আমরা যদি 1 নাম্বার পেজে যেতে চাই তাহলে আমরা প্রথম পেজ যাওয়ার জন্য এই হোম বাটনটা ক্লিক করে থাকি সাধারণত। দেখো এখানে ক্লিক করে দেখাই, তো হোম বাটন ক্লিক করা মাত্রই কিন্তু আমরা প্রথম পেজ, ফার্স্ট পেজ চলে এসেছি দেখো কম্পিউটার সে পরিচয়। আবার যদি সেই 6 নাম্বার পেজে যেতে চাই তাহলে কিন্তু আমরা এখানে 6 ক্লিক করব। 6 ক্লিক করার পর আমরা এখানে এন্টার মারবো, তো 6 নাম্বার পেজে চলে এলাম। দেখো এটা হচ্ছে 6 নাম্বার পেজ। तो होम बटन का यूज़ तो हम जान ही चुके हैं कि होम बटन का यूज़ क्या है, कब हम होम बटन का यूज़ करेंगे, कब किया जाता है। अब आते हैं एंड बटन का। तो नाम से ही शायद आप लोगों को पता चल गया होगा कि एंड का मतलब क्या है। तो एंड कर्सर को पंक्ति के अंत में ले जाने के लिए इस्तेमाल किया जाता है, यानी कर्सर के यानी सबचेয়ে শেষ পাতায় নিয়ে যাওয়ার জন্য এই এন্ড বাটনের ইউজ করা হয়। কিবোর্ডে তোমরা এই সমস্ত কিছু বাটন কিন্তু কিবোর্ডে দেখতে পাবে তোমরা, ঠিক আছে। যারা যারা কিবোর্ড দেখোনি তারা হতে পারে তাদের মাথার ওপরে বুঝে আছে, কিন্তু যারা যারা কম্পিউটারে কিবোর্ড দেখেছো অথবা কিবোর্ডটা ভালোভাবে দেখবা, এই সমস্ত কিছু বাটন পাবে তোমরা। হোম বাটন বলো, এন্ড বাটন বলো, কন্ট্রোল বলো, শিফট বলো, সমস্ত কিছু বাটন পাবা। তো এন্ড বাটনটা, এন্ড মানে হচ্ছে শেষ। তো যে কোনো ডকুমেন্টের শেষ পেজে যাওয়ার জন্য আমরা এন্ড বাটনটা ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। এখানে দেখো আমরা যে পেজটা রয়েছে সেই পেজটা নাম্বারিং হচ্ছে 6 নাম্বার পেজ, আর টোটাল ডকুমেন্টসটা রয়েছে 13 নাম্বার পেজে। তো আমরা যদি 13 নাম্বার পেজে যেতে চাই তাহলে আমরা এখানে এন্ড বাটনটা ক্লিক করব, আর এন্ড বাটনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা লাস্ট ডকুমেন্ট यानी 13 নাম্বার পেজে পৌঁছে যাব। দেখো না হলে তোমাদের আমি এন্ড বাটনের ইউজটা ব্যবহার করে দেখাচ্ছি। দেখো এন্ড বাটনটা ক্লিক করা মাত্রই কিন্তু আমরা শেষ পেজে চলে এলাম, यानी 13 নাম্বার পেজে চলে এলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই দেখো 13 নাম্বার পেজ। তো এটা হচ্ছে ডকুমেন্টের শেষ পেজ। আবার যদি আমরা 6 নাম্বার পেজে যেতে চাই তাহলে আমরা এখানে 6 নাম্বার পেজ লিখব, তাহলে 6 নাম্বার পেজ চলে আসবে যে পেজে আমরা ছিলাম। এরপরে আমরা চলে আসি আরেকটা বাটনের দিকে যার নাম হচ্ছে IN इन। अक्सर डालने के लिए इस्तेमाल किया जाता है, अक्सर डालने के लिए यानी অক্ষর লেখার জন্য ব্যবহার করা হয় এই এন্ড বাটনটা। তারপরে আছে ESC इल्स, इल्स के कमांड को रद्द करने के लिए इस्तेमाल किया जाता है। कमांड যে কোনো কমান্ড ধরো আমরা দিয়ে দিয়েছি ভুলভাল, তো সেই সমস্ত কমান্ডকে রদ করার জন্য এই एक्सेट्रा বাটনটা ইউজ করা হয়। ব্যাক, এরপর চলে আসি ব্যাক স্পেস। তো ব্যাক স্পেস বাটনের সাহায্যে আমরা সাধারণত কার্সারের
বাম দিকের অক্ষরগুলি মেটাতে পারি। এখানে দেখো লেখা রয়েছে কার্সर के बाईं और के अक्षरों को मिटाने के लिए इस्तेमाल किया जाता है। यानी কার্সারের এটা দেখো কার্সার, এটা এক ধরনের কার্সার। এই দেখো মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছ, তো মাউস পয়েন্টারের বাম দিকের অক্ষরগুলোকে মেটাবার জন্য কিন্তু আমরা এই ব্যাক স্পেস বাটনটা ব্যবহার করে থাকি কার্সারের বাম দিকে। যেখানে তুমি ক্লিক করবা তুমি অনেকটি, নাহলে তুমি এই জিনিসটা পরীক্ষা করে দেখবা, তুমি অনেক কিছু লিখে নাও এবং কোনো এক জায়গায় মাউস ক্লিক করে দাও, সে মাউসে ক্লিক হওয়ার বাম দিকের অক্ষরগুলি কিন্তু কাটা পড়বে, ডান দিকের অক্ষরগুলি কাটা পড়বে না। তো ডান দিকের অক্ষরের জন্য বা ডান দিকের অক্ষরগুলি কাটার জন্য কোন কী ব্যবহার করা হয়? ডান দিকের অক্ষরগুলি কাটার জন্য সাধারণত আমরা ডিলেট কি ব্যবহার করে থাকি। এখানে দেখো লেখা রয়েছে ডেল, তো ডেলের সম্পূর্ণ নাম হচ্ছে ডিলেট। এখানে ডিএল লেখা আছে দেখো বাটনে, তো ডিএল এর অথবা কোনো কোনো বাটনে লেখা থাকবে কমপ্লিট, মানে পুরোটা লেখা থাকবে, আবার কোনো কোনো বাটনে ডিএল লেখা থাকতে পারে শর্টকাটে। তো এই ডিলেটের সাহায্যে আমরা সাধারণত কার্সারের রাইট সাইডের অক্ষরগুলি কাটাতে পারি বা মেটাতে পারি। তো কার্সারের বাম দিকে অক্ষরগুলি মেটাবার জন্য এই ডিলেট কি ব্যবহার করা হয়। এরপরে চলে আসি एंटर की। एंटर की এর সাহায্যে আমরা সাধারণত एखाने लिखा रही है देखो डॉक्यूमेंट में नया पैराग्राफ शुरू करने के लिए इस्तेमाल की जाती है एंटर की। কোনো ডকুমেন্টে বা কোনো আমরা ধরো লিখছি এবং সেই ডকুমেন্টে আমরা নতুন কোনো প্যারাগ্রাফে যেতে চাই, মানে আমরা কোনো লাইন লিখি না, হেডিং লাইন লিখি, তারপরে বডি লিখি, তারপরে আবার বটম লিখি বা নিচের লাইন লিখি। তো হেডিং থেকে যখন বর্ডারে আসবো অথবা একটা লাইন থেকে আরেকটা লাইনে যখন আসবো, তখন আমরা এই এন্টার কি এর সাহায্যে আমরা প্যারাগ্রাফ চেঞ্জ করতে পারি বা প্যারা চেঞ্জ করতে পারি বা লাইনগুলো একের পর এক নিচের দিকে আসতে পারি। এরপরে চলে আসি ন্যাভিগেশন কি। তো ন্যাভিগেশন কিকে অনেকে অ্যারো কি বলে থাকে। তো অ্যারো কি আর ন্যাভিগেশন কি হচ্ছে দুটোই একই, শুধুমাত্র নাম আলাদা আলাদা, কাজ একই, অক্ষর একই, মানে সিম্বলও একই, সমস্ত কিছু একই, শুধু নামটা দুটো। কেউ একে অ্যারো কি বলে থাকে, আবার কেউ ন্যাভিগেশন কি বলে থাকে। এখানে দেখো লেখা রয়েছে ন্যাভিগেশন কি। তো লেফট রাইট আপ ডাউন এই সমস্ত বাটনকে বলা হয় সাধারণত অ্যারো की বা नेविगेशन की। तो कर्सर को डॉक्यूमेंट के ऊपर नीच दाएं बाएं ले जाने के लिए इस्तेमाल किए जाते हैं नेविगेशन की। तो आशा करছি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা চলে আসছি যে স্ক্যানার। तो स्कैनर का प्रयोग एक इमेज को स्कैन करके उसे ऐसे रूप में परिवर्तित करने के लिए किया जाता है जिसे कंप्यूटर समझ सके। इमेज कंप्यूटर के हार्ड डिस्क पर सेव हो जाता है। আমরা স্ক্যান তখনই করি যখন কোনো ডকুমেন্ট আপলোড করতে হয় অথবা কোনো ডকুমেন্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন আমরা পাঠাই বা সেন্ড করি, তখন আমাদের স্ক্যান করতে হয় সেই ডকুমেন্টকে। স্ক্যান করে কেন করি? আমরা তো সেই ডকুমেন্ট বা ডেটা বা তথ্যকে আমরা ক্যামেরা করেও পাঠাতে পারি। তো ক্যামেরা করে পাঠাতে গেলে সাধারণত কম্পিউটার সেই ডকুমেন্টটা বুঝবে না, কিন্তু যে কোনো ডকুমেন্টসকে আমরা যখন স্ক্যানের মাধ্যমে করে পাঠাই বা স্ক্যান করে পাঠাই, তখন সেই ডকুমেন্টসটা খুব স্পষ্টভাবে বুঝতে পারা যায়, এমনকি কম্পিউটারে সেই ডকুমেন্টসটা বুঝতে পারে। তো স্ক্যানের সাহায্যে আমরা যে কোনো ইমেজ বা ডকুমেন্টকে আমরা স্ক্যান করতে পারি স্ক্যানের সাহায্যে। স্ক্যানারের জন্য আলাদাও মেশিন থাকে অথবা কেউ প্রিন্টারের সাহায্যেও স্ক্যান করে নেয়। তো দুটো একই সাধারণত। জয়স্টিক, এরপরে চলে আসি আমরা জয়স্টিক। তোমরা হতে পারে অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে জয়স্টিকটা কি। তো জয়স্টিক সাধারণত আমরা এই যে কোনো গেম খেলতে এই জয়স্টিক ইউজ করা হয়। तो জয়স্টিক भी एक इनपुट डिवाइस है। এখানে বলা হয়েছে দেখো প্রথমে বলে দিয়েছে যে জয়স্টিক হচ্ছে একটা ইনপুট ডিভাইস, यानी কম্পিউটারকে এই জয়স্টিকের সাহায্যে আমরা সাধারণত কম্পিউটারকে आदेश বা निर्देश দিই। तो ये कंप्यूटर गेम्स खेलने के लिए काम में आता है। कंप्यूटर में गेम्स खेलने के लिए काम आता है। ये यूज़र को आभास करता है कि वो वास्तविक जीवन में खेल रहा है, ना कि कंप्यूटर पर। तो এটা জয়স্টিকের মাধ্যমে সাধারণত ইউজার্স বা যারা ব্যবহার করে তারা এই সমস্ত কিছু ভাবে যে তারা বাস্তবিক জীবনে কম্পিউটার গেম খেলছে, তারা কম্পিউটার গেম খেলছে না, তো রিয়ালাইজ এটা করায়। তারপরে এরপরে চলে আসি কম্পিউটার একটা অংশের দিকে ডিটেলসে, তার নাম হচ্ছে আউটপুট ডিভাইস। তো কোনগুলোকে আমরা বলবো আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস শুরুয়াত করার আগে বা
ডিসকাশন করার আগে আমরা সাধারণত জেনে নেব যে আউটপুট ডিভাইস কোনগুলো। তো আউটপুট ডিভাইস হচ্ছে সেগুলি যেগুলো যন্ত্রের সাহায্যে আমরা কম্পিউটারে সাধারণত আদেশ বা নির্দেশ দেওয়ার পর কম্পিউটার আমাদের যা কিছু ফলাফল বা রেজাল্ট দেখায় যে সকল যন্ত্রের মাধ্যমে, সেগুলো বলা হয় আউটপুট ডিভাইস। এই কম্পিউটারকে তো ইনপুট ডিভাইস তো আমি বলেছিলাম, এরপরে আউটপুট ডিভাইস যে সকল যন্ত্রের মাধ্যমে কম্পিউটার তার ফলাফল বা রেজাল্ট আমাদের সামনে দেখায় সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। এবার তোমরা চিন্তা ভাবনা করো যে কোন কোন যন্ত্রের সাহায্যে কম্পিউটার তার রেজাল্ট বা ফলাফল দেখায়। তো এগুলো হতে পারে মনিটর, হতে পারে প্রিন্টার, হতে পারে স্পিকার, হতে পারে এই সমস্ত কিছুর মাধ্যমে তো কম্পিউটার তার রেজাল্ট দেখায়। কোনো কিছু আমরা যখন প্রিন্ট করি তখনই তো আমরা বুঝতে পারি যে না কম্পিউটারের মাধ্যমে কাজ হচ্ছে তাহলে। অথবা মনিটরে আমরা যখন দেখতে পাই যে সাকসেসফুলি লেখা উঠে গেছে কোনো ফর্ম অ্যাপ্লাই করার টাইমে, ফর্ম অ্যাপ্লাই করার পর তখন আমরা বুঝতে পারি এই মনিটরের সাহায্যে যে না আমাদের কম্পিউটার কাজ করছে। তো এই সমস্ত সাহায্যে তো আমাদেরকে কম্পিউটার জানায় যে তার কাজটা হয়ে গেছে। তো মনিটর ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, মনিটরকে ভিডিইউও বলা হয়, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট যার সম্পূর্ণ নাম। শর্টকাটে তোমরা বলতে পারো ভিডিইউ, ভিজুয়াल डिस्प्ले यूनिट, याके मॉनिटर बोला है। तो मॉनिटर टेलीविज़न स्क्रीन की तरह दिखाई देता है, इसे विजुअल डिस्प्ले यूनिट यानी VDU भी कहा जाता है और कंप्यूटर से जानकारी देखने के लिए इस्तेमाल किया जाता है। रंगीन यानी कलर होने के साथ साथ ब्लैक एंड वाइट यानी सफ़ेद और कलर रंग वाला सफ़ेद और श्याम मॉनिटर भी होते हैं। यानी अनेक धरनेर मॉनिटर তোমরা দেখেছো, তার মধ্যে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনিটর তোমরা হতে পারে ব্ল্যাক মনিটর তোমরা দেখোনি, কারণ ব্ল্যাক মনিটরটা সাধারণত আগেকার দিনে আজ থেকে সাধারণত 10 থেকে 15 বছর আগে এই ব্ল্যাক মনিটর ব্যবহার করা হতো। এই সাধারণত 10 থেকে 15 বছর আগে এসেছে, তার আগে ব্যবহার করা হতো ব্ল্যাক মনিটর কালো মনিটর বা কম্পিউটার। তোমরা যাদের বয়স রয়েছে 30 থেকে 35 তারা সাধারণত দেখেছো এই ব্ল্যাক মনিটরটা। এই ব্ল্যাক মনিটরের পর সাধারণত হোয়াইট মনিটর বা सफ़ेद मॉनिटर एलो यानी रंगीन मॉनिटर। तो मॉनिटर टेक्स्ट और ग्राफिक्स दिखाने दोनों दिखाता है। मॉनिटर में एक पावर बटन होता है, मॉनिटर में एक पावर बटन होता है, पावर बटन जिससे मॉनिटर को चलाया जाता है यानी ऑन ऑफ करा जाए। मॉनिटरेर मध्य किन्तु पावर बटन থাকে যার সাহায্যে আমরা অন অফ করতে পারি, এটা এখানে সাধারণত বলা হয়। এরপরে চলে আসি আরেকটা আউটপুট ডিভাইসের দিকে যার নাম হচ্ছে प्रिंटर यानी जेरॉक्स मशीन, যেটার কথা বললাম চলতি ভাষায় একে বলা হয় जेरॉक्स मशीन। तो प्रिंटर का इस्तेमाल डेटा को कंप्यूटर से कागज़ पर लाने के लिए किया जाता है। रंगीन के साथ साथ सफ़ेद या श्याम यानी ब्लैक एंड वाइट प्रिंटर भी होते हैं। डॉट मैट्रिक्स प्रिंटर, इंकजेट प्रिंटर और लेज़र प्रिंटर विभिन्न प्रकार के प्रिंटर होते हैं। तो এখানে সাধারণত ডট ম্যাট্রিক্স, ইনজেট অ্যান্ড লেজার প্রিন্টার, এখানে সাধারণত এগুলো হচ্ছে প্রিন্টারের টাইপ বা প্রিন্টার প্রকারভেদ। বিভিন্ন প্রকার প্রিন্টার হয়ে থাকে। এখানে দেখো দেওয়া রয়েছে, যেরকম আমরা করলাম যে মনিটর বিভিন্ন প্রকার হয়ে থাকে, তার মধ্যে কালো এবং সাদা মনিটর হয়ে থাকে। আর এখানে দেওয়া রয়েছে দেখো প্রিন্টারের ভাগ বা প্রিন্টারের টাইপ। তো বিভিন্ন প্রকার প্রিন্টার হয়ে থাকে। তো বেসিক্যালি প্রিন্টারকে 3টি ভাগে ভাগ করা হয়, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার অ্যান্ড লেজার জেট প্রিন্টার। এখানে দেওয়া রয়েছে দেখো ডট ম্যাট্রিক্স, ইঙ্কজেট অ্যান্ড লেজার জেট প্রিন্টার। এরপরে আমরা চলে আসি পেজ নাম্বার 8-এর দিকে। তো ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ইঙ্কজেট, লেজার জেট এই সমস্ত প্রিন্টার সাধারণত ডিফারেন্স দেওয়া রয়েছে। তো তোমাদের ডিটেলস একটু বলে দিই, কারণ তোমরাও তো প্রিন্টার ভবিষ্যতে কিনতে পারো, অথবা প্রিন্টার সম্পর্কে তোমাদের কেউ যদি জিজ্ঞাসা করে কোনটা সবচেয়ে ভালো প্রিন্টার, কোনটা সবচেয়ে খারাপ প্রিন্টার, তাহলে তোমরা তাদেরকে সাজেশন দিতে পারো। তো সবচেয়ে ভালো প্রিন্টার, সবচেয়ে খারাপ প্রিন্টার, এদের সুবিধাগুলি আগে দেখে নিই, তাহলে তোমরা বুঝতে পেরে নেবে যে কোনটা সবচেয়ে ভালো আর কোনটা সবচেয়ে খারাপ प्रिंटर। तो এখানে দেখো লেখা রয়েছে डॉट मैट्रिक्स प्रिंटरेर नीचे अक्षरों को छोटे छोटे बिंदुओं यानी डॉट के रूप में छपता है। तारपरे एरपरे चले आसे इंकजेट प्रिंटर, तो पूरे अक्षर छपता है। लेज़र प्रिंटर पूरे अक्षर छपता है। दुटोई
পুরো অক্ষরে ছাপতে হয়, আর এটা ডট করে ছাপায় ডট। তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 ধরনের প্রিন্টার। এই 3 ধরনের প্রিন্টারের মধ্যে সবচেয়ে ভালো প্রিন্টার আর সবচেয়ে কমা প্রিন্টার তা তোমরা জেনে নেবে এই ভিডিওর মাধ্যমেই। এমনকি তোমরা যখন কিনতে যাবে প্রিন্টার, তখন তোমাদের এই প্রিন্টার এর ডেফিনেশনটা খুবই কাজে লাগবে। কোন প্রিন্টারটা নিতে গেলে সবচেয়ে ভালো, আর কোন প্রিন্টারটা সবচেয়ে দামি, কোন প্রিন্টারটা সবচেয়ে সস্তা, তা এই ভিডিওর মধ্যে জানতে পেরে নেবে। তো এখানে দেখো 3 ধরনের প্রিন্টারের মধ্যে একটা রয়েছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টার, লেজার প্রিন্টার। তো তার নিচে দেওয়া রয়েছে দেখো তাদের বৈশিষ্ট্যগুলো। তো डॉट मैट्रिक्स प्रिंटर के बारे में এখানে লেখা আছে দেখো, अक्षरों को छोटे छोटे बिंदुओं के रूप में छपता है। তারপরে চলে আসি ইঙ্কজেট প্রিন্টারের দিকে। ইঙ্কজেট প্রিন্টার পুরে अक्षर छपता है, মানে ডট ম্যাট্রিক্স প্রিন্টারে ছোট ছোট অক্ষরে ছাপানো হয়, কিন্তু ইঙ্কজেট প্রিন্টার পুরো অক্ষরটাই ছাপানো হয় একবারে। লেজার প্রিন্টার পুরে অক্ষর ছাপতা है। এটা মানে লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার এখানে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে। আর পরবর্তী এক্সাম্পলের দিকে আসি, ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এখানে গতি यानी স্পিডের কথা বলা হয়েছে। এখানে দেখো 200 থেকে 540 अक्षर प्रति सेकेंड बहुत महंगे नहीं होते, মানে 200 থেকে 540 প্রতি সেকেন্ডে अक्षर यानी অক্ষর প্রিন্ট করে। আর এটা খুব একটা দামি হয় না, মানে খুব সস্তা হয় এই প্রিন্টারটা সবচেয়ে কম্পেয়ার টু আদার প্রিন্টার। यानी এখানে যে 3টা প্রিন্টার দেখতে পাচ্ছ, সবচেয়ে কমা প্রিন্টার হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, কিন্তু এখানে অক্ষরেও ছাপা হয় সবচেয়ে কম। আর ইঙ্কজেট প্রিন্টারের দিকে চলে আসি আমরা। এখানে দেখতে পাচ্ছ ইঙ্কজেট প্রিন্টার 4 থেকে 8 পেজ প্রতি সেকেন্ড, यानी প্রত্যেকটা সেকেন্ডে 4 থেকে 8টা পেজ প্রিন্ট করতে পারে। औसत कीमत होती है, মানে এটা মাঝারি কিমত, यानी এর দাম কস্ট এটা কিন্তু মাঝারি হয়। এরপরে চলে আসি লেজার প্রিন্টার। লেজার প্রিন্টারের গতি হচ্ছে 4 থেকে 20 পেজ প্রতি সেকেন্ডে, প্রত্যেকটা সেকেন্ডে 4 থেকে 20 পেজ ছাপাতে পারে। আর সবচেয়ে মেহেঙ্গা হয়, यानी সবচেয়ে দামিও হয়। তো বুঝতে পারলে যে কোন প্রিন্টারটা সবচেয়ে ভালো। তো এখানে সবচেয়ে ভালো হচ্ছে লেজার প্রিন্টার, আর সবচেয়ে কমা প্রিন্টার হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। কিন্তু এখানে স্পিডও ক্ষমতা কম, মানে প্রিন্ট করার ক্ষমতাও কম, কিন্তু লেজার প্রিন্টারের প্রিন্ট করার ক্ষমতা যেরকম বেশি, তার দামও বেশি। এরপরে চলে আসি প্লেটার। प्लेटर एक का उपयोग पेपर पर चित्रों डायग्राम बनाने में किया जाता है। एक कंप्यूटर एडेड डिज़ाइन यानी कैड कंप्यूटर एडेड डिज़ाइन में प्रयुक्त होता है। एरोनॉटिक्स, ऑटोमोबाइल और शिपिंग उद्योग में प्लाटर्स नियमित रूप से प्रयोग किए जाते हैं। তো প্ল্যাটার সাধারণত তোমরা জানো না যে প্ল্যাটার কি। তো প্ল্যাটার হচ্ছে এক ধরনের প্রিন্টার মেশিনের মতোই, যেখান থেকে সাধারণত বিভিন্ন ধরনের প্রিন্ট করা হয় প্রিন্টার মেশিনের মতোই, কিন্তু প্ল্যাটারের প্রিন্টটা বড় হয় আর প্রিন্টার মেশিনে প্রিন্টটা সাধারণত ছোট হয়। তোমরা ল্যামিনেশন করতে গিয়ে সাধারণত দেখেছো এই প্ল্যাটারগুলো, তো ল্যামিনেশন করার ক্ষেত্রেও কিন্তু এই প্ল্যাটারটা ব্যবহার করা হয়। এরপরে চলে আসি সিস্টেম ইউনিট। তো কম্পিউটার डेटा को इनपुट के रूप में प्राप्त करता है, उसे मेमोरी में सेव करता है और सिस्टम यूनिट उस पर कार्य करता है। पूरा होने पर आउटपुट डिवाइसों की मदद से आउटपुट प्रदर्शित किया जाता है। हर प्रकार के डेटा को संग्रह और उस पर किया जाने वाला कार्य सिस्टम यूनिट के द्वारा किया जाता है। मदरबोर्ड, हार्ड डिस्क ड्राइव और फ्लॉपी डिस्क सिस्टम्स यूनिट के मुख्य घटक हैं। মানে এখানে কম্পিউটারে সাধারণত বেসিক্যালি কাজের কথা বলা হয়েছে। দেখো সিস্টেম ইউনিটের সাহায্যে কোন কোন কাজগুলো হয়, এখানে এই কথাটা বলা হয়েছে। দেখো সিস্টেম ইউনিটে সাধারণত ইনপুট হিসেবে নেওয়া হয় এবং আউটপুট হিসেবে সে ইনপুটটাকে দেয় সে বিভিন্ন ধরনের যন্ত্রের সাহায্যে বা মেশিনের সাহায্যে, যেরকম প্রিন্টার, স্পিকার, আরও বিভিন্ন ধরনের মেশিনের সাহায্যে, যেগুলো আউটপুট ডিভাইস, মনিটর, এই সমস্ত যন্ত্রের সাহায্যে সে আউটপুট प्रस्तुत करे व देखाए। एरपर चले आसे संग्रहण क्षमता। कंप्यूटर कई तरह के कैरेक्टर जैसे संख्या, वर्ण अथवा प्रतीक चिन्ह की संग्रहित कर सकता है। कैरेक्टर की वो संख्या है, वो संख्या जो कंप्यूटर में संग्रहित की जा सकता है, कंप्यूटर की संग्रहण क्षमता कहलाती है। कंप्यूटर की संरक्षण क्षमता को बाइट में नापा जाता है। तो আমরা সাধারণত তরল পদার্থ মাপার জন্য সাধারণত আমরা লিটার ব্যবহার করি, অথবা যদি ওজন টোজন যদি
হিসেবে ব্যবহার করি তাহলে আমরা গ্রাম বা কেজি হিসেবে ব্যবহার করি, কিন্তু কম্পিউটারে যে কোনো क्षमता यानी ক্ষমতাকে মাপার জন্য সাধারণত বাইট হিসেবে ব্যবহার করা হয়। तो कंप्यूटर को जानकारी को ज़ीरो और ऑन के रूप में संग्रहित करता है। संग्रहण के इस प्रतीक को बाइनरी सिस्टम भी कहलाता है। और ज़ीरो और ऑन बिट्स यानी बाइनरी डिजिट कहते हैं। एक बाइट में 8 बिट्स होते हैं। एक बाइट केवल एक कैरेक्टर का संग्रहण कर सकता है। उदाहरण के लिए कैपेसिटी शब्द के संग्रहण के लिए 8 बाइट्स चाहिए, क्योंकि उसमें 8 कैरेक्टर हैं। তো আমি আগেই বলেছিলাম হতে পারে তোমাদের, অথবা তোমরা জানো কি জানো না, আমার জানা নাই, কিন্তু কম্পিউটার সাধারণত বেসিক্যালি কাজ করে বাইনারি মাধ্যমে। যে কোনো কাজ কম্পিউটার তার বাইনারির মাধ্যমে করে, আর এই বাইনারি সংখ্যাটা হচ্ছে यानी কম্পিউটার 0 আর 1, বাইনারির বেস হচ্ছে 2। তো এই দুটি সংখ্যা নিয়ে কিন্তু কম্পিউটার কাজ করে, 0 আর 1। 0 मतलब ক্লোজ বা বন্ধ, আর 1 मतलब চালু বা অন। তো এই 0 আর 1 কে নিয়ে কম্পিউটার তার সমস্ত কাজ করে থাকে। এরপরে চলে গেছে इंटरनल स्टोरेज की क्षमता हर कंप्यूटर की अलग-अलग हो सकती हैं। सामान्यतः उपयोग में लाए जाने वाले कंप्यूटर में कुछ अन्य नाप है किलो बाइट, मेगाबाइट और गीगाबाइट, यानी किलोबाइट, केबी और गीगाबाइट जीबी। तो 8 बिट्स इक्वल ऑन बाइट, 1024 বাইটস ইকুয়াল 1 কেবি। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছে এখানে। দেখো প্রত্যেকটা এর মাপ বলে দিয়েছে। দেখো 1024 বাইট সমান 1 কিলোবাইট यानी 1 কেবি। 1024 কেবি ইকুয়াল 1 এমবি। 1024 এমবি সমান 1 জিবি। তো আমরা সাধারণত এই জিবি আর এমবিটা ব্যবহার করি। তোমরা সাধারণত মোবাইলে যখন নেট ব্যবহার করো বা ইউজ করো তখন তোমরা দেখতে পাবে যে এমবি, কত এমবি বলে না, কত এমবি রিচার্জ করতে হবে অথবা কত জিবি করে পাবো পার ডে। তো 1 জিবি, 1 জিবি মানে হচ্ছে 1024 এমবি। 1024 এমবি ইকুয়াল 1 জিবি। 1024 কেবি ইকুয়াল 1 এমবি। তো এখানে প্রত্যেকটা তুমি দেখতে পাচ্ছ বেশিরভাগ দেখো কেবি থেকে শুরু করে জিবি পর্যন্ত 1024 কিন্তু আছে। আর এই 1024টাই হচ্ছে এক্স্যাক্ট এমবি বা কেবি। অনেকে বলে যে 1000 এমবি মানে 1 জিবি, কিন্তু না, 1000 এমবি মানে 1 জিবি নয়, 1024 এমবি সমান 1 জিবি। আজকে তাহলে তোমরা বুঝে নিলা। ধীরে ধীরে আরও তোমরা বুঝতে পারবে যে ডিজিটাল যা কিছু ডেটা বা তথ্য ব্যবহার করা হয় সে সম্পর্কে তোমরা কনসেপ্ট বা ধারণা পাবে। স্টোরেজ मीडिया, এরপরে আসি बाइट संग्रहण क्षमता के नाप की सबसे छोटी यूनिट है। बाइट संरक्षण क्षमता के सबसे छोटी यूनिट है, মানে সবচেয়ে ছোট ইউনিট কম্পিউটারের ক্ষেত্রে সেটা হচ্ছে বাইট। এখানে উপরে লেখা রয়েছে দেখো বাইট। स्टोरेज मीडिया कंप्यूटर को 2 प्रकार के स्टोरेज का प्रयोग करते हैं, इंटरनल स्टोरेज एवं एक्सटर्नल स्टोरेज। कंप्यूटर की मेमोरी यूनिट उनकी इंटरनल स्टोरेज मीडिया कहलाते हैं। तो এখানে সাধারণত স্টোরেজ বা সেভ করার বা ক্যাচ করার ক্ষমতা আমরা সাধারণত মেমোরি বলে থাকি। তো এই মেমোরি বা স্টোরেজ বা ক্যাচ করার ক্ষমতা কম্পিউটারে সাধারণত 2 প্রকারের স্টোরেজ থাকে, यानी সংরক্ষণ করার ক্ষমতা কম্পিউটারের মধ্যে 2 প্রকারের থাকে। একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। যেটা আমরা কম্পিউটারে বাই ডিফল্ট পাবো বা কম্পিউটারের ভেতরে যে স্টোরেজ বা ক্ষমতা ডেটা সংগ্রহ করার ক্ষমতাটা থাকে সেটাকে বলা হয় ইন্টারনাল স্টোরেজ। আর আমরা যখন বাইরে থেকে কোনো পেন ড্রাইভ অথবা হার্ড ডিস্ক যখন কোনো সিপিইউ বা কম্পিউটারের সাথে কানেক্ট করি সেটাকে বলা হয় এক্সটার্নাল স্টোরেজ। তো এখানে এই দুটোই সাধারণত বলা হয়েছে इंटरनल और एक्सटर्नल स्टोरेज। এরপরে আমরা ডিটেলসে পড়ে নিই যে इंटरनल स्टोरेज मीडिया सिस्टम यूनिट का वो भाग जहां आपके प्रोग्राम्स और दूसरी ज़रूरी सूचनाएं स्टोर
रहती हैं इंटरनल स्टोरेज कहलाती हैं। इसे कंप्यूटर की मेन मेमोरी भी कहा जाता है। इंटरनल स्टोरेज के कार्य नियमानुसार हैं। ये इनपुट डेटा को स्टोर किए जाने तक प्रोसेस करता है। एक कार्यक्षेत्र के रूप में कार्य करता है, जैसे कैलकुलेशंस में रफ कागज का प्रयोग होता है। ये प्रोसेसिंग इंस्ट्रक्शंस को स्टोर करता है। ये आउटपुट डेटा को स्टोर करता है। ए सिस्टम यूनिट दो प्रकार के इंटरनल स्टोरेज का उपयोग करती हैं और रैंडम एक्सेस मेमोरी एंड রিড অনলি মেমোরি অ্যান্ড র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যাকে আমরা সাধারণত র্যাম বলে থাকি। রিড অনলি মেমোরি সাধারণত আমরা একে রোম বলে থাকি। তো র্যাম আর রোম এটাকে আমরা কখনো কখনো কম্পিউটারে ইন্টারনাল আর এক্সটার্নাল বলে দিই, যে র্যামটা হচ্ছে ইন্টারনাল আর রোমটা হচ্ছে এক্সটার্নাল। ঠিক আছে, তো র্যাম আর রোমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টোরেজ মেমোরিটা হচ্ছে, সেই স্টোরেজ মেমোরিটা হচ্ছে র্যাম। आणि কম্পিউটারের মধ্যে এই র্যাম যদি না থাকে, প্রাইমারি মেমোরি, অথবা তোমরা এইটা পড়েছো হতে পারে তোমরা, যে প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। তো র্যামকে আমরা সাধারণত প্রাইমারি মেমোরি বলে থাকি, রোমকে সাধারণত আমরা সেকেন্ডারি মেমোরি বলে থাকি। রোম যদি কম্পিউটারের মধ্যে না থাকে তাও কিন্তু কম্পিউটার চলবে বা রান করবে, কিন্তু র্যাম যদি না থাকে কম্পিউটারের মধ্যে তাহলে কিন্তু কম্পিউটার কখনোই চলবে না বা রান করবে না। তো র্যামটা হচ্ছে ইন্টারনাল মেমোরি কম্পিউটারে, আর রোমটা হচ্ছে এক টাইপের এক্সটার্নাল মেমোরি, এটা থাকলেও চলবে না থাকলেও চলবে। কিন্তু উইথাউট র্যাম কম্পিউটার ডাজ নট রান। तो रैम সম্পর্কে এখানে विस्तारे জেনে নিই। रैम क्षेत्र यानी एरिया जो प्रोग्राम्स को और उनके डेटा को रखने के लिए इस्तेमाल होता है जब कंप्यूटर उनके साथ कार्य कर रहा होता है। शुरू डाटा को स्थायी यानी परमानेंट रूप से स्टोर नहीं करता है। यानी रैमेर मध्य साधारणत एखाने परमानेंट डेटा स्टोर करा হয় না, এখানে সাধারণত টেম্পোরারি মেমোরি থাকে। এই যতক্ষণ আমরা কম্পিউটার দেখি বা সার্চ করি ততক্ষণ পর্যন্ত এই র্যামের মধ্যে আমরা দেখতে পাই একাধিক ডেটা বা একাধিক সফটওয়্যারকে আমরা এই র্যামের সাহায্যে কিন্তু খুলে রাখতে পারি। तो रैम स्टोर किया हुआ डेटा पावर सप्लाई अफ होती है, पावर सप्लाई अफ होते ही ख़त्म हो जाता है। यानी कम्पिউটারে যখন আমরা অফ করি বা টার্ন অফ করি বা বন্ধ করি অথবা যদি কারেন্ট চলে যায় তাহলে কম্পিউটার বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এই মেমোরিটাও খতম यानी শেষ হয়ে যায় বা উড়ে যায়। और रीड ओनली मेमोरी यानी रोम, तो रीड ओनली मेमोरी में सभी देश यानी इंस्ट्रक्शंस होते हैं जो एक कंप्यूटर को स्टार्ट करने के लिए उपयोग होते हैं। डेटा को स्थायी यानी परमानेंट रूप से स्टोर करता है। ये निर्देश नहीं किए जा सकते। स्टोर किया हुआ डेटा पावर सप्लाई अफ होने पर भी ख़त्म नहीं होता। तो रोम যেটা বলছিলাম এটা হচ্ছে পার্মানেন্ট মেমোরি। এই রোম এর মধ্যে আমরা যা কিছু সেভ করি সে সমস্ত সেভ কিন্তু পাওয়ার অফ কম্পিউটার যদি পাওয়ার অফ করে দিই অথবা যদি কারেন্ট চলে যায় তাও কিন্তু এই মেমোরিটা সেভ হয়ে থাকে। এটা কিন্তু খতম বা শেষ বা উড়ে যায় না এই মধ্যে থাকা ডেটা বা তথ্যগুলো। তো বাইরে স্টোরেজ मीडिया यानी एक्सटर्नल स्टोरेज मीडिया, तो इसे सेकेंडारी स्टोरेज भी कहा जाता है। যেটা তোমাদের প্রথমে আমি বললাম যে প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। তো এবার আমরা পড়ব যে সেকেন্ডারি মেমোরি यानी एक्सटर्नल स्टोरेज। तो सेकेंडरी मेमोरी किसे कहलाते हैं, तो एक्सटर्नल स्टोरेज के सेकेंडरी मेमोरी बोलें। तो सेकेंडरी स्टोरेज मीडिया में स्टोर किया हुआ डेटा स्थायी होता है। करंट तब भी ख़त्म नहीं होते जब कंप्यूटर की पावर सप्लाई बंद कर दी जाती है। यानी कंप्यूटर যদি পাওয়ার সাপ্লাই আমরা বন্ধ করে দিই তাও কিন্তু এই এক্সটার্নাল মেমোরির ডেটা বা তথ্যগুলো কিন্তু উড়ে যাবে না বা ডিলিট হয়ে যাবে না। হার্ড ডিস্ক, এরপরে চলে আসি এক্সটার্নাল মেমোরির এক্সাম্পলের দিকে। তো এখানে অনেক কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি রোম, সিডি ড্রাইভ। তো এগুলো হচ্ছে সাধারণত এক্সটার্নাল মেমোরি এক্সাম্পল বা উদাহরণ, যেগুলো আমরা সাধারণত বাইরে থেকে কম্পিউটারের মধ্যে
ইনসার্ট করি, সেইগুলোকে বলা হয় एक्सटर्नल मेमोरी। तो हार्ड डिस्क तो वो बाहरी स्टोर मीडिया जो सिस्टम यूनिट के फिक्स होते हैं हार्ड डिस्क कहलाते हैं। जब भी आप कंप्यूटर में डेटा को स्टोर करते हैं वो एक हार्ड डिस्क में स्टोर होता है। हार्ड डिस्क का उपयोग बड़ी संख्या को डेटा को स्टोर करने के लिए किया जाता है। हार्ड डिस्क स्टोरेज क्षमता 2 GB से लेकर 100 GB तक हो सकती हैं। एरपर चले आती फ्लॉपी डिस्क। फ्लॉपी डिस्क एक मैग्नेटिक स्टोरेज डिवाइस होती हैं जो कि इंफॉर्मेशंस को स्टोर करने में इस्तेमाल होती हैं। एक उपकरण यानी डिवाइस डेटा को एक कंप्यूटर में दूसरे कंप्यूटर में ले जाने के लिए मदद करती हैं। एक फ्लॉपी डिस्क की साइज़ 3.5 यानी 3.5 इंच होती हैं। एक फ्लॉपी डिस्क का नुकसान ये होता है कि एक गर्मी लगने से ही खराब हो सकता है। एक फ्लॉपी डिस्क की स्टोरेज क्षमता 750 KB से 1.44 MB तक हो सकता है। এরপরে আমরা চলে আসি যে কম্প্যাক্ট ডিস্ক यानी CD कॉम्पैक्ट डिस्क। तो CD अत्यधिक संग्रहण क्षमता वाला संरक्षण उपकरण है। इनके क्षतिग्रस्त होने की आशंका बहुत कम होती है, इसीलिए आजकल इसे ज़्यादातर उपयोग में लाया जाता है। आमतौर पर सभी CD रोम्स 650 MB तक डेटा संग्रहित कर सकती हैं और फ्लॉपी डिस्क से ज़्यादा विश्वसनीय भी होती हैं। डिस्क ड्राइव एरपर चले आसे डिस्क ड्राइव। जिस तरह ऑडियो कैसेट से सुनने के लिए टेप रिकॉर्डर की ज़रूरत होती है, उसी तरह संरक्षण क्षमता के लिए संग्रहण उपकरण की ज़रूरत होती है। संरक्षण माध्यम को बढ़ाने और उस पर लिखने के लिए उदाहरण में लिए कंप्यूटर में विशेष उपकरण होती हैं। इस उपकरण को डिस्क ड्राइव कहते हैं। डिस्क ड्राइव को पढ़ने और लिखने के लिए उपयोग में लाया जाता है, इसीलिए इसे इनपुट वाला आउटपुट यानी इनपुट आउटपुट उपकरण भी कहलाते हैं। उपकरण के लिए फ्लॉपी डिस्क के उपयोग के लिए फ्लॉपी ड्राइव की आवश्यकता होती है। फ्लॉपी ड्राइव को लिखने और पढ़ने दोनों कार्यों के लिए उपयोग किया जाता है, इसीलिए इनपुट और आउटपुट डिवाइस है। CD रोम से पढ़ने के लिए CD रोम ड्राइव का उपयोग किया जाता है। CD रोम ड्राइव का केवल पढ़ने के कार्य के लिए उपयोग किया जा सकता है, अर्थात इनका उपयोग CD रोम पर लिखने के लिए नहीं हो सकता। CD रोम पर लिखने के लिए CD राइटर की आवश्यकता होती है। तो स्टोरेज मीडिया स्टोरेज डिवाइस हार्ड डिस्क ड्राइव लिखने और पढ़ने के लिए। फ्लॉपी डिस्क ड्राइव लिखने और पढ़ने के लिए। जिप ड्राइव लिखने और पढ़ने के लिए। CD रोम ड्राइव पढ़ने के लिए। CD राइटर लिखने के लिए। एरपरे चले आसि कंप्यूटर एप्लीकेशंस। दैनिक जीवन में कंप्यूटर्स आजकल कंप्यूटर का उपयोग इतना बढ़ गया है कि उसके बारे में जानकारी प्राप्त करना बहुत ज़रूरी हो गया है। इन दिनों में हम देखते हैं कि कई कार्यों को करने के लिए कंप्यूटर का उपयोग किया जाता है, जो हमारे जीवन को आसान बना देता है। कार्टून फिल्म से अंतरिक्ष अनुसंधान तक विभिन्न क्षेत्रों में कंप्यूटर का उपयोग किया जाता है। लिखने संपादन करने चित्र बनाने संख्याओं को जोड़ने ग्राफिक्स और चार्ट बनाने सूचनाओं को रखने इत्यादि कार्यों की सहायता करने के लिए प्रोग्राम्स होते हैं। हमारे दैनिक जीवन को प्रभावित करने वाली ऐसी ही कुछ अनुप्रेरणाओं को विस्तृत रूप में समझें। तो एयरलाइंस और रेलवे
এখানে সাধারণত বলা হয়েছে যে কোথায় কোথায় সাধারণত কম্পিউটার ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। দেখো এখানে বলা হয়েছে যে এয়ারলাইন্স অ্যান্ড রেলওয়েজ, হসপিটাল, एंटरटेनमेंट, पत्र संचार, व्यापार और उद्योग, পাবলিশিং অ্যান্ড প্রকাশন, ব্যাংকিং, শিক্ষা, এই সমস্ত জায়গায় সাধারণত কম্পিউটার ইউজ করা হয় এখানে বলা হয়েছে। কিন্তু ज़्यादातर यानी কম্পিউটার এমন কোনো জায়গা নাই যেখানে কম্পিউটার ইউজ করা হয় না বা ব্যবহার করা হয় না। যে কোনো জায়গায় কম্পিউটার আজকাল ব্যবহার করে আমরা তো দেখতেই পাই, অথবা তোমরাও দেখেছো সাধারণত যে কোনো জায়গায় কম্পিউটার ব্যবহার করা হয়। এমন কোনো জায়গা নাই যেখানে কম্পিউটার ইউজ করা হয় না বা ব্যবহার করা হয় না। तो एयरलाइंस एंड रेलवे, आजकल आप हवाई जहाज़ और ट्रेन टिकट ऑनलाइन में बुक कर सकते हैं। मुंबई से दिल्ली ट्रेन में यात्रा करने के इच्छुक किसी भी व्यक्ति को पहले निवेदन पर्ची भरना पड़ता है। इस पर्ची के नाम, आयु और गंतव्य स्थल जैसे विवरण संबंधित सूचना होती है। कंप्यूटर को ये सूचना देने पर एक ट्रेन संख्या, यात्रा की तारीख, निवेदन की गई श्रेणी की जांच करता है और आरक्षण विवरण के अनुसार सीट उपलब्ध होने पर ही वितरण बताता है। सीट उपलब्ध होने पर कंप्यूटर न सिर्फ बुकिंग की पुष्टि करता है बल्कि एक संदेश भी देता है कि आरक्षण उपलब्ध हैं या नहीं है। इनके साथ रिकॉर्ड की गई संदेश हमें की गई बुकिंग की स्थिति और ट्रेन और जहाज़ की समय सूची प्रदान करता है। अस्पताल, एरपर चले आसि अस्पताल यानी हॉस्पिटल। अस्पताल में रोगों की जल्दी और सही रूप में रोग का नियंत्रण करने के लिए डॉक्टरों की सहायता करने वाली सीटी स्कैन और अल्ट्रासाउंड जैसे मेडिकल डायग्नोस्टिक मशीनों में कंप्यूटर का उपयोग किया जाता है। अंग की आंतरिक रचना का अध्ययन करने के लिए सीटी स्कैन और अल्ट्रासाउंड का उपयोग किया जाता है। इससे रोगयुक्त अंग को डॉक्टर के पास से देख सकते हैं। रोगी में रोग के लक्षणों, उपचार का इतिहास और लैबोरेटरी टेस्ट के परिणामों का विश्लेषण करने के लिए सॉफ्टवेयर प्रोग्राम विकसित किए गए हैं और रोग का स्पष्ट रूप से दूर करने में एक डॉक्टर की सहायता करते हैं। मनोरंजन, एरपर चले आसि मनोरंजन एंटरटेनमेंट। कंप्यूटर विभिन्न तरीकों से हमारा मनोरंजन करता है। पत्रिका, दूरदर्शन और विज्ञानों में कंप्यूटर का उपयोग किया जाता है। अलादीन ऑनलाइन किंग जैसी कार्टून फिल्में को कंप्यूटर की सहायता से बनाया गया है। एक्शन फिल्में में अधिक विशेष प्रभाव के लिए कंप्यूटर टेक्नोलॉजी का उपयोग किया जाता है। डिजिटलाइज आवाज़ और एनिमेशन बनाने के लिए कंप्यूटर का उपयोग किया जाता है। आजकल बाजार में हज़ारों कंप्यूटर गेम्स उपलब्ध हैं। पत्र संचार, आजकल देश भर में संचार के लिए कंप्यूटर का उपयोग किया जाता है। इंटरनेट और ईमेल सुविधा के आने के साथ कुछ ही मिनट में विश्व भर में लोग सूचना का आदान प्रदान कर सकता है। विश्व भर के किसी भी विषय पर सूचना प्राप्त करने के लिए भी इंटरनेट लोगों की सहायता करता है। व्यापार और उद्योग यानी इंसर्ट इंग्लिश हेडिंग। आज बहुत से व्यापार कंप्यूटर की मदद से चलाए जा रहे हैं। संगठन यानी ऑर्गेनाइजेशंस और व्यावसायिक बिजनेस घराने में बिजनेस हाउसेस डेटा और जानकारी इंफॉर्मेशन स्टोर करने के लिए कंप्यूटर उपयोग करते हैं। इस स्टोर किया हुआ डेटा फिर कंप्यूटर की सहायता से जांच की जाती है ताकि व्यापार से संबंधित सही निर्णय यानी डिसीजन लिए जा सकें। गोदामों और दुकानों में कंप्यूटर का उपयोग स्टॉक की एंट्री का अध्ययन यानी मेंटेनेंस करने के लिए किया जाता है। इससे पहले से ही पता लगाया जा सकता है कि कैसे सामग्री यानी मटेरियल की आवश्यकता है। दुकानदार अपने ग्राहकों को कंप्यूटर से निकाले गए बिल देने
देना ही सही समझते हैं। अकाउंटिंग के कामों के लिए व्यावसायिक घराने भी कंप्यूटर का काफ़ी इस्तेमाल करते हैं। अधिकांश ऑफिसों में सिक्योरिटी पत्र लिखने के लिए भी कंप्यूटर का उपयोग किया जाता है। टेक्नोलॉजी और आधारित प्रोग्राम्स उपलब्ध हैं जो कि विभिन्न स्तरों पर स्कूलों में पढ़ाए जाते हैं। ऑडियो टेक्स्ट लेक्चर पिक्चर्स वीडियो और साउंड को मिलाकर मल्टीमीडिया बनाता है। एरपरे चले आसि फांडामेंटल ऑफ कंप्यूटर। फांडामेंटल The word computer come of the Greek word compute meaning calculate। এই কম্পিউটার শব্দটি সাধারণত গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে, যার অর্থ হচ্ছে গণনা করা। কম্পিউটার সম্পর্কে ধারণা এখানে সাধারণত বলছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার সম্পর্কে ধারণা। তো কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক শব্দ কম্পিউট থেকে, যার অর্থ হচ্ছে ক্যালকুলেট করা বা গণনা করা। ডেফিনেশন অফ কম্পিউটার ইজ ইন দ্য অ্যাডভান্স electronic device that take raw data as input from the users and process it under the control of set of instructions called programs, gives the result output and saves it for the future use। এরপরে চলে আসি ডেটার দিকে। ডেটা is a set of the related fact and figure which can be number, letter, symbol, etc. but have no। এরপরে চলে আসি আমরা ইনফরমেশন দিয়ে। তো ডেটা can be defined as a representations of the fact, concept or instructions in a formalized manner which should be suitable for communications, interpretations or processings by human or electronic machines which has some meaningful। তো এখানে সাধারণত কম্পিউটার কি এটা ডেফিনেশন দিল, তারপরে ডেটা ডেফিনেশন, এরপরে ইনফরমেশনের ডেফিনেশন দিল সাধারণত সংখ্যা। এখানে তোমরা যে ইমেজটা দেখতে পাচ্ছ সেই ইমেজটা প্রত্যেকটা যন্ত্রের বা মেশিনের নাম এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে আমরা যে টিভির মতো অংশটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কম্পিউটার ভাষায় সেই টিভিটাকে বলা হয় মনিটর। এখানে যে বক্সের মতো দেখতে পাচ্ছ সেই বক্সটাকে বলা হয়, বড় টাইপের বক্সকে বলা হয় সিপিইউ। এরপরে আমরা এখানে একটা মাইক দেখতে পাচ্ছি, দেখো এখানে এটাকে বলা হয় স্পিকার। এরপরে আমরা দেখো টাইপরাইটার দেখতে পাচ্ছি, লিভার যে মেশিনটা বা যন্ত্রটা সেটাকে বলা হয় কিবোর্ড। তারপরে এখানে দেখো ইঁদুরের মতো একটা ছোট্ট যন্ত্র দেখতে পাচ্ছ যাকে বলা হয় মাউস। এরপরে এখানে ছোট্ট একটা বক্স দেখতে পাচ্ছ যাকে বলা হয় স্পিকার। এরপরে এখানে তোমরা তো সকলেই জানো, এরকে বলার প্রয়োজন নাই এর নাম। তো কম্পিউটার কম্পোনেন্ট এনি কম্পিউটারের উপকরণ। Any kind of computer consists by hardware and software। তো কম্পিউটার কম্পোনেন্ট, কম্পিউটার কী জিনিস নিয়ে তৈরি? কম্পিউটার সাধারণত দুইটি জিনিস নিয়ে তৈরি, হার্ডওয়্যার আর সফটওয়্যার। এরপরে চলে আসি কোনগুলো হচ্ছে হার্ডওয়্যার আর কোনগুলো সফটওয়্যার। তো তোমাদের এখানে হার্ডওয়্যারে দেওয়া রয়েছে computer hardware is the collections of physical element that constitutes a computer system। Computer hardware refer to the physical parts or component of a computer such as the monitor, mouse, keyboard, computer data storage, hard drive disk, sound card, memory, motherboard and chips, etc., all of which are the physical object that can be touched। তো হার্ডওয়্যার সাধারণত তোমাদের আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে হার্ডওয়্যার কোনটা। তো কম্পিউটারে যে সমস্ত পার্টস বা অংশ আমরা সাধারণত দেখতে ও ছুঁতে পাই সে সমস্ত বস্তু বা যন্ত্রকে বলা হয় হার্ডওয়্যার। তো কম্পিউটার যে সমস্ত অংশ আমরা ছুঁতে বা দেখতে পাই সেগুলোকে হার্ডওয়্যার বলা হয়। ফর এক্সাম্পল উদাহরণ দাও তো তোমরা। তো উদাহরণের মধ্যে সাধারণত এখানে তোমাদের দেওয়া রয়েছে, দেখো যে হার্ড ডিস্ক, মাদারবোর্ড, সাউন্ড বক্স,
এ সমস্ত কিছু। তো কম্পিউটারে যে সমস্ত অংশ আমরা ছুঁতে পাই সেগুলো হচ্ছে মনিটর। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা অংশ কিন্তু আমরা ছুঁতে পাই। উপরে দেখো তোমরা ইমেজে দেখতে পাচ্ছ মনিটর, সিপিইউ, স্পিকার, কিবোর্ড, মাউস, স্পিকার, প্রিন্টার, এগুলো সমস্ত কিছু কিন্তু এক একটা হার্ডওয়্যার কম্পিউটারে। এরপরে আছে সফটওয়্যার। তো সফটওয়্যার সাধারণত তোমাদের এখানেই আজকে ডকুমেন্টস বা পেজ শেষ। তো সফটওয়্যার সম্পর্কে কিছু তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি। তো সফটওয়্যার যে কম্পিউটারে যে সমস্ত অংশ আমরা সাধারণত দেখতে পাই কিন্তু ছুঁতে পাই না সেগুলো হচ্ছে সফটওয়্যার। তোমরা সাধারণত বুঝে নিলে যে কোনগুলো সফটওয়্যার হতে পারে। তোমরা নিজের দিমাগে খাটাও যে কোনগুলো হতে পারে সফটওয়্যার, কোনগুলো আমরা কম্পিউটারের পার্টস বা অংশ আমরা ছুঁতে পাই কিন্তু আমরা দেখতে পাই কিন্তু ছুঁতে পাই না। তো এই সমস্ত কিছু যা কিছু আমি হার্ডওয়্যারের এক্সাম্পল দিলাম সেগুলো কিন্তু দেখতেও পাই, ছুঁতেও পাই, কিন্তু সফটওয়্যারে কিন্তু এটা নয়। সফটওয়্যারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কিন্তু ছুঁতে পাবো না। এগুলো হচ্ছে সফটওয়্যার। ফর এক্সাম্পল কম্পিউটারের মধ্যে যা কিছু তুমি এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি, কম্পিউটারের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ এখানে দেখো প্রত্যেকটা কিন্তু সফটওয়্যার। আমরা এগুলো কিন্তু ছুঁতে পাই না, আমরা সাধারণত দেখতে পাই। এখানে দেখো প্রত্যেকটা সফটওয়্যার রিসাইকেল বিন, ভিএলসি, নোটপ্যাড, তারপর রার ফাইল, কনফিগ, মন্ত্রা,